কালকে হচ্ছে রাতের বেলা হচ্ছে ওই যে একটা ক্লায়েন্টের কথা বলছিলাম না, একটা ক্লায়েন্টের বিজনেস কার্ড করা লাগবে। হ্যাঁ স্যার। তো ও আসলো। ও আসার পর ওরে বললাম যে তুমি কি বলে 8টার সময় আসলো আর কি। আমি বললাম যে 2 ঘন্টার মধ্যে তোমার এই কাজটা করে দিতে চাচ্ছি, যদি এর মধ্যে আর কোনো ঝামেলা না হয়। পরে বলতো তো খুবই ভালো। পরে তারে করে দিলাম, মানে একটা স্যাম্পল তার তৈরি করে দিলাম। রাত্রেবেলা সেটা চূড়ান্ত করলো, কিন্তু কি বলে আমি যখন ইসে গেলাম, রেস্টে গেলাম, রেস্ট থেকে আইসা দেখি যে সে আবার চেঞ্জ করতে বলতেছে, মানে 3:30টায়, 3:30 4:45টার সময় চেঞ্জ করতে বলতেছে যে তুমি একটা কাজ করো, সামনের সাইডে একটু চেঞ্জ করা লাগবে, আর পিছনের সাইডে, পিছনের যেই সাইডটা সেটা আমি চেঞ্জ করবো ডিফারেন্ট টাইপ। আমি তোমার একটা স্যাম্পল দিচ্ছি, স্যাম্পল দিয়ে তুমি এটু করে দিও। সে আমার স্যাম্পল দিল হচ্ছে এটা, যে এইটা, যে ব্যাক সাইডে আমার এরকম হবে, মানে এটা কেন হবে? তা আমি জিজ্ঞাসা করলাম মাঝখানে এত ফাঁকা কেন, মানুষ কি তার রিকোয়ারমেন্ট লিখবে? বলছে হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, এবার ইউ আন্ডারস্ট্যান্ড ভেরি ওয়েল। মাঝখানে এখানে হচ্ছে কোনো কাস্টমার যদি, তার হচ্ছে রঙের ব্যবসা, মানে ঘর রং করে, বিল্ডিং রং করে আর কি। তো রিকোয়ারমেন্ট থাকলে এই রিকোয়ারমেন্টটা সে এখানে লিখবে, এই জন্য জায়গাটুকু খালি। কার্ডের মধ্যে লিখবে স্যার? হ্যাঁ, কার্ডের মধ্যে রিকোয়ারমেন্ট লিখবে। তাহলে তো প্রথম ডিজাইন করে দিলাম হচ্ছে এটা, এটা করে দিলাম। সে একদম পারফেক্টলি সব কিছু মাইনা নিছে, যে মানে এত অল্প সময়ে আমি কাজ পাওয়া যাবো সে ভাবেই নেই আর কি। তারপর হচ্ছে সে সর্বশেষ যখন রাতে আসলো, তখন এসে বললো যে এই ব্যাক ফ্রন্ট সাইডে তুমি এখানকার যে লেখাগুলি ছিল এগুলি একটু এখানে নিয়ে যাও, আর এখানে যেই মানে কি বলে তার একটা, মানে প্রিন্টিং কোয়ালিটি অ্যাফোর্ডেবল ফিনিশেস, এটা একটা স্লোগান, মানে কোট। ঠিক আছে, এই মানে কোটটা, মোটো স্যার, মোটো। হ্যাঁ মোটো, কোট বা মোটো অথবা স্লোগান যেভাবে বলি না কেন, তো এই কোটটা হচ্ছে তুমি হ্যান্ড রাইটিং ফন্টে দিও। তো হ্যান্ড রাইটিং ফন্টে দিয়ে দিলাম। তখন সে বললো যে এত, মানে এরপরেও সে আবার বলতেছে যে মানে এত দ্রুত আমি আশা করি নাই, মানে আনবিলিভেবল। সে তার বিশ্বাসের বাইরে সব কিছু, সব কিছু ওকে হইলো, রাত্রেবেলায় পর্যন্ত ওকে হয়ে গেল। এখন পরে আমি বললাম যে দেখো আমার তো সকালে আছে, ক্লাস আছে, আমি তো ট্রেনার, আমার তো ক্লাস করাইতে হবে, তো আমার তো এখন একটু ঘুমানো দরকার, তো তুমি যদি কিছু মনে না করো আমি ঘুমাইতে যাই। তো বললো যে না কোনো সমস্যা নেই, তুমি ঘুমাইতে চলে যাও, আর যদি আমার কোনো চেঞ্জ থাকে আমি তোমাকে নক দিয়ে রাখবো। তারপর সে আমার আবার পেমেন্টের বিষয়ে গেল। পেমেন্টের বিষয়ে গিয়ে সে বললো যে তোমার কত পে করতে হবে। আমি বলছি অ্যাজ ইউর উইশ। ঠিক আছে, খুব রিস্কি শর্ট। আমি বললাম তোমার হয়। তোমার ইচ্ছা, তুমি যা পে করো তাই। তুমি যদি বলো যে আমি $5 দিব, ওকে, এটাই মাইনা নেব, কোনো সমস্যা নাই। তুমি যদি বলো যে আমি $100 দেবো, তাও আমি মাইনা নেব, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এটা তোমার ইচ্ছা, তোমার কাজ আমি কতটুকু যেভাবে করছি সেটার উপর জাজ করে তুমি আমাকে পে করবা। তখন সে আমাকে বললো যে আমি তোমাকে $45 দিতে চাইছিলাম, এখন আমি চিন্তা করছি আমি তোমাকে আরও $20 বেশি দিব, কারণ তোমার কাজে আমি অনেক বেশি খুশি। পরে সে বললো যে তোমার কি কিছু বলার নাই? তুমি যদি চাও যে $100 তো আমি 100ই দিব। আমি বলছি না, আমার কিছু বলার নাই, তুমি যা দাও তাই। ঠিক আছে, আমার 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 তোমার যেরকম মোটো আছে যে কি বলে পেন্টিং অ্যাফোর্ডেবল, তারপরে হচ্ছে কি বলে এই পেন্টিং কোয়ালিটি অ্যাফোর্ডেবল ফিনিশেস, তো আমার এরকম একটা মোটো আছে যে লং টাইম রিলেশনশিপ, মানে বিল্ড আপ করা, এটাই হচ্ছে আমার মোটো। হ্যাঁ স্যার, ইনি এখন আপনার ইয়েতে থেকে গেল। হ্যাঁ এখন ইনি মানে আপনাদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিংটা অনেক ভালো থাকলো আর কি। হ্যাঁ, অনেক ভালো থাকবে। আর সে অনেক ক্রিয়েটিভ পার্সন, সে নিজেও একটা ক্রিয়েটিভ পার্সন। সে মানে ফর্মাল গ্রাফিক ডিজাইনার, মানে এমনিতে সে সবসময় কাজ করে না, বাট একটা সময় কাজ করতো। কারণ সে বলছে আমি পেন্টিং রিলেটেড কাজ করি, তো আমাকে অনেক সময় এই স্কেচ এগুলি করতে হয়, সেজন্য আমি একটু শিখছিলাম। শিখে হচ্ছে আমার এই কাজে ব্যবহার করছি আমি, এবং এই কাজটাতেই ব্যবহার করি। কিন্তু ওই
প্রফেশনালিতে আমার ওইভাবে করা হয় না। তোমরা এরকম প্রফেশনালি করো, সেইভাবে করা হয় না। এখন আমি চিন্তা করছি সে 65 পর্যন্ত তো অ্যাগ্রি করছে, এখন আমি চিন্তা করছি 35 গ্যাপ রেখে লাভ কি, $100 নিয়ে নিব চিন্তা করছি। কি বলেন? এটা তো বলা যাবে না স্যার, হ্যাঁ, আপনি তো আগেই বলে দিয়েছেন অ্যাজ না ইউজুয়াল। এখন আবার টেকনিক দিব, এখন আবার টেকনিক খাটাবো। এখন বলবো যে 35 ডলার নিয়ে নতুন একটা কাজ দিবেন আর কি। এখন আবার টেকনিক খাটাবো যে তোমার তো একটা ইয়ার্ড সাইন দরকার ছিল, তুমি ইয়ার্ড সাইন দাও, তোমার একটা ইয়ার্ড সাইনটা আমি করে দিই, সাইজটা দিয়ে দাও, তা আমি একটা ডিজাইন করে পাঠিয়ে দিই, তুমি সব কিছু মিলে তুমি $100 পে করে দিও, এইভাবে বলবো। তা করা যাবে। এইভাবে বলে দিব, তখন সে দিয়ে দিবে। অলরেডি সে আবার কি বলে, এই যে অনলাইনে কাজ করতে গেলে মানে সর্বসাকুল্যে 3-4টা ফিক্সড ক্লায়েন্ট হইলেই যথেষ্ট। ঠিক আছে, 3-4টা ক্লায়েন্টের সাথে ভালো সম্পর্ক থাকলেই যথেষ্ট। ধরো যেমন হচ্ছে আমার দুবাইতে একটা ক্লায়েন্ট আছে, সেই ক্লায়েন্টের হচ্ছে প্রথম সে লোগোর কাজ করছিল। লোগোটা কি দেখাবো? হ্যাঁ স্যার দেখেন। আচ্ছা, শেয়ার করি একটু, এতে যদি তোমাদের অভিজ্ঞতা হয়, কারণ যেহেতু লোগোর কাজ সেহেতু অভিজ্ঞতা দরকার আছে। কি ব্যাপার, আসল কাজ তো খুঁজে পারলাম, পারফিউম বোতল আইলো করতে। এই যে এই লোগোটা, লোগোটা কোন জায়গায় ক্লিয়ার দেখাই? লোগো তো এই জায়গায় বসায় বিভিন্ন জায়গায় প্রেজেন্টেশন করে পাঠিয়ে দিচ্ছে। এই যে এই লোগোটা, মিশাল আল শাইক, ঠিক আছে, তার হচ্ছে হোটেল মানে হোটেল ব্যবসা, আবাসিক হোটেলের বিজনেস। তো সে আমাকে বলছিল যে তুমি লোগো বানাবা, সেটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে তুমি আমাকে প্রেজেন্ট করতে হবে বিভিন্ন বিষয়ের উপর, যেমন হচ্ছে ক্যাপ, তারপর হচ্ছে পারফিউম বোতল, তারপর হচ্ছে কী বলে কসমেটিক্স আইটেম, তারপর হচ্ছে পেন বক্স, তারপর হচ্ছে কী বলে ব্লুটুথ ওয়াচ, তারপর হচ্ছে মোবাইল, এগুলোর ডিসপ্লেতে কেমন লাগে, তারপর হচ্ছে পেন, হ্যাঁ, তারপর হচ্ছে ওই যে শাওয়ার, ঠিক আছে, মগ, এই যে শাওয়ার যে টাওয়েল, তারপর হচ্ছে এই কী বলে ব্যাগ, টি শার্ট, পেন ড্রাইভটা এক্সট্রা দিছি, চাবির রিং, তারপর হচ্ছে এগুলি সব এক্সট্রা, এগুলি ফাজলামি করে দিছি আর কি। তারপর ক্যালেন্ডার, তারপর হচ্ছে এই যে কী বলে এটা জানি কী শু বলে, ভুলে গেছি, মানে জাস্ট বুঝি নাই। বাথরুমে হ্যাঁ, ব্যবহার বাত বাত কী যেন বলে, ভুলে গেছি, এটার নাম আছে। তারপর হচ্ছে তো এগুলি সব প্রেজেন্টেশন করে পাঠাইছি এইভাবে। তো লোগোটা ছিল এটা, সে জাস্ট নামের উপর লোগো আর কি, নেম বেস লোগো। এটা হচ্ছে কী বলে লেটার মার্ক আইকন, লেটার আইকন দিয়ে করা আর কি। এখন প্রথমে যখন করছিলাম তখন সে বলছিল যে এটা কি দেখতে অনেকটা কী বলে, প্রথমবার যেটা করছিলাম সেটা অবশ্য সে করছে। ও আমার হচ্ছে এইটা, এই যে ফেসবুক কভার, ঠিক আছে, এই ফেসবুক কভারটা হচ্ছে এটা সে এক্সট্রা কিনছে, এটা সে এক্সট্রাভাবে নিছে আর কি। এটা আমি জাস্ট প্রেজেন্টেশন করছিলাম, পরে সে এক্সট্রা নিছে, বলছে যে আমি তোমার এই ফেসবুক কভারটাও নিব, এটা খুব ভালো লাগছে আমার, তুমি এটা কইরা আমারে পাঠিয়ে দিও, মানে এটার জন্য আমি তোমাকে এক্সট্রা পে করবো। এটার জন্য সে আমার $75 পে করছিল।
এই ফেসবুক কভারের জন্য। এইভাবেই ছিল, এই অ্যাজ ইট ইজ যা আছে তাই। তো শুধু এই লোগোর জন্য দিল সে আমার, এই যে $140 ছিল কন্টেস্টের প্রাইস। কতগুলি এন্ট্রি ছিল? 184 এন্ট্রি ছিল, তার মধ্যে আমার এন্ট্রি ছিল কতগুলি? তার মধ্যে আমি এন্ট্রি দিয়েছিলাম হচ্ছে 17টা। এই যে এর মধ্যে এই যে ফার্স্ট যেগুলি ছিল সব রিজেক্ট করছে, ঠিক আছে। প্রথম যা সাবমিট করছিলাম সব রিজেক্ট করছে, তখন মাথা খাটাইছে কী করা যায়। তারপর যখন সাবমিট করলাম, এই যে এইভাবে এইভাবে মক আপ করলাম, তখন সে 2 স্টার দিল, তারপরে 3 স্টার দিল, তারপরে এইভাবে এখানে 3 স্টার এইভাবে বাড়তে থাকলো। পরে যখন এখানে 4 স্টার পাইছি, তখনই আমার মানে ব্রেন খুলছে আর কি, ঠিক আছে। তখন ব্রেন খুলছে, এখন দেখলাম যে এইসব জায়গায় সে 5 স্টার দিচ্ছে। তখন সর্বশেষ হচ্ছে এটা তৈরি করছিলাম, এটা তৈরি করছি পরেই সবাই বাদ দেওয়া হচ্ছে, সে আমার ভাবা শুরু করছে। আইডিয়াটাই মেইন স্যার। হ্যাঁ, আইডিয়াটা মেন। এই যে 184টা এন্ট্রির মধ্যে সব রিজেক্ট করে এই কটা ছিল, এই কটার মধ্যে সবই তো আমি। বাকি মানুষ কয়জন ছিল? এই যে একজন, দুজন, এই দুজন ছিল হচ্ছে বাইরের তিনজন, এই তিনজন ছিল এক্সট্রা। এই যে যেমন এর সাথে আমার যুদ্ধ হচ্ছিল, এই প্রোফাইলের সাথে আমার সবসময় যুদ্ধ হয়। মানে এখনও যদি আমি ফ্রিল্যান্সারের কাজ করতে যাই, তাহলে বেশি দিন লাগবে না, ওর সাথে আমার যুদ্ধ হবে আবার। মানে ওর সাথেই আমার প্রতিযোগিতা শুরু হয়। ওর আইডিয়া আমার আইডিয়া দুজনের চরম পর্যায়ে চলে যায় আর কি। এটা আমার কাছে ছিল না, এটা নিয়ে যাই। তো ওরে হচ্ছে আমি কি করলাম, ওরে যখন ওর সাথে আমার একটা এই কাজ করে একটা রিলেশন বিল্ড আপ হইলো, তারপরে হচ্ছে ওর সাথে আমি কাজ করতে চলে গেলাম। এটা ওর সাথে পরবর্তী কাজ ছিল, এটা ছিল সিল্ড প্রজেক্ট। সে যখন সিল দিল, তখন আমি তারা বললাম তুমি সিল করে দিচ্ছেন, আমি এন্ট্রি দিতে পারতেছি না, তুমি একটা কাজ করো, আমি এখন এন্ট্রি দিব, তুমি সিলটা ওপেন করে দাও, আমি এন্ট্রিগুলো দিয়ে দিই, তারপরে হচ্ছে তুমি আবার সিল করে দিও। ঠিক আছে, ক্লায়েন্ট তো বুঝে নাই, ক্লায়েন্ট তো আমি যা বলছি সে তাই করছে, করে সে সিলটা ওপেন করে দিয়ে আমার এন্ট্রি করার সুযোগ দিছে। তো সিলটা ওপেন করার বলার কারণ ছিল এটাই যে অন্য আর কে কী করছে সেটা একটু দেখা আর কি, ঠিক আছে। দেখেন এটার মধ্যে, সিল করে এন্ট্রি করা যায় তাই না? হ্যাঁ, সিল করা থাকলে এন্ট্রি করা যায়। এন্ট্রি দেওয়া যায় যে 0.50 মানে 0.50 সেন্ট লাগে আর কি, $0.50। ও আচ্ছা। দেখেন এই যে এখানে কি হয়েছে, এই যে এই মক আপ, এটা কোনো মক আপ না, ঠিক আছে। এটা ছিল একটা প্যাকেট, অন্য টাইপের প্যাকেট। আমি কি করছি, অন্য জায়গা থেকে বিস্কিট আইনা এটার মধ্যে বসাইয়া এদিক দিয়ে সাইড দিয়ে হচ্ছে ইরেজ করে দিছি। ওই যে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দেখেছিলাম না, হ্যাঁ ম্যাজিক না, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের ওই যে কমায় দিয়া, স্মুথনেস বাড়াইয়া দিয়া হচ্ছে এই যে এদিক দিয়ে ডিলিট করে দিয়ে এটা এইখানে বসাই দিছি। মানে বুঝাইলাম এটা প্যাকেটের ভিতরে আছে। তারপর হচ্ছে এটা হচ্ছে একটা আমি একটা টোস্টের প্যাকেট কী বলে একটা বিস্কিটের প্যাকেট কিনছিলাম, এটা একদম জেনুইন বিস্কিটের প্যাকেট। পাসওয়ার্ড তো বাসারটা তো নষ্ট হয়ে আছে, এখন দোকানেরটাই দিয়ে দিচ্ছি। নাইম ভাই মাইক্রোফোনটা অফ করেন। ও সরি। নাইম ভাই পাসওয়ার্ড দিয়ে দেয় সবাই। তো যেখানে এটা যেটা বলতেছিলাম, এটা একটা রিয়েল একটা বিস্কিটের প্যাকেট। এটার উপরে হচ্ছে মানে এটার উপরে হচ্ছে আমি করছি, এটা ক্রিম টাইপের বিস্কিট, কিন্তু আমি ওরা দেখাইছি যে এটা পাস্তা বিস্কিট, ঠিক আছে। মানে মক আপ করছি আর কি, মক আপটা বানানো। আর এখানে যে মক আপটা ইউজ করছি এটা পুরোটা বানাইছি হচ্ছে ভ্যানিশিং পয়েন্ট টুল দিয়ে। দেখাইছি না ভ্যানিশিং পয়েন্ট টুল? হ্যাঁ স্যার।
ভ্যানিশিং পয়েন্ট টুল দিয়ে হচ্ছে এই কাজটা করছি। ফাইনালি হচ্ছে এখানে গিয়া উইন করছি আর কি। 4 স্টার ছিল। তো ক্লায়েন্ট এরকম, এই কপি মানে কারে কপি করছি এটা তো খেয়াল করি নাই, এটা একটু দেখি কারে কপি করছি, কি কপি করছি। ভেক্টর ইলাস্ট্রেশন, ধরো এটা পাস্তা তো আনতেই পারি, ইলাস্ট্রেশন তো আনতেই পারি আমি, এটা কি কোনো কপি নাকি? আমি লোগো কপি করছি কিনা এটা হলো মেইন ফ্যাক্ট। এই যে পিস্তাসিওস লিখলাম, এই লেখাটা আমি এই লোগোটা কারোর কাছ থেকে কপি করছি কিনা সেটা হলো মেইন ফ্যাক্ট। ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে এই যে বিস্কিটের যদি লোগো দেখি তাহলে হচ্ছে এখানে খাওয়া থাকে, ঠিক আছে, ভাঙ্গা থাকে আর কি। তা আমি কি করছি, এটা ভাঙ্গি নাই, মানে ভাঙ্গে আবার ওই পার্টটা রেখে দিছি। তো এই দিক থেকে চিন্তা করলে এটা আলাদা। আর বিস্কিটের শেপটা একদম কি বলে, জেনারেলি বিস্কিটের শেপ রাখি নাই, একটু এলোমেলো টাইপের শেপ রাখছি, খাওয়া খাওয়া টাইপ। তো এটাই হচ্ছে এই লোগোতে এটাই ছিল মানে অ্যাট্রাকশন। এই জন্য এটা শুরু থেকেই ইসে চলে আসছে, লাইমলাইটে চলে আসছে। এই যে মকআপ করছি এটাও হচ্ছে ইয়ে করা, এই না এটা মকআপ ছিল, এটা মকআপ ছিল, মকআপ আছে, এটাও মকআপ, এটাও মকআপ, এগুলি সবই মকআপ করা। শুধু এটা মকআপ করা না, এটা অন্য একটা বিস্কিট ছিল, ওই বিস্কিটের বাক্সের উপর এগুলি বসাইছি আমি, ঠিক আছে, এগুলি সব বসানো। মানে এক্সট্রা কিছু কাজ করতে হয়, আর সেটা কন্টেস্ট করলেই হচ্ছে এইসব মানে নতুন নতুন আইডিয়া মাথায় আসে। কেন আসে? কারণ হচ্ছে আমার পাশে তো আরেকজন করতেছে, বুঝছেন? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। যেমন এরা সবাই হচ্ছে মকআপ করছে, রিয়েল মকআপ করছে আর কি। এখানে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমি একটা জিনিস খেয়াল করলাম, হ্যাঁ সবাই লোগোটা ইউজ করছে একটা যে কোনো একটা পার্টিকুলার মকআপে, বাট আপনি যেগুলো ইউজ করছেন সেটা হচ্ছে একটা মকআপের ভিতরে অনেকগুলো করে স্যাম্পল দিয়ে রাখছেন। হ্যাঁ, তো এইটা আসলে কতটা কার্যকর? এটা কত কার্যকর বলতে হচ্ছে আমি একটা একটা জায়গায় হচ্ছে সবগুলি একসাথে শো করতেছি। একটা যেই এই যে একটা ইমেজ, এগুলি তো আমি ফটোশপে নিয়ে নিয়ে বসায় বসায় কাজ করছি, জাস্ট নিচের দিকে শুধু আমার ক্যানভাস বড় করছি। হ্যাঁ, ওটাই বলতেছিলাম আসলে ব্যাপারটা কতটা কার্যকর। যেমন আপনি অনেক এটাতে কিছু হচ্ছে সুবিধা, এটাতে সুবিধা হচ্ছে ক্লায়েন্ট একদম পারফেক্টলি সব দেখে, একদম বিগ সাইজ থাকে, প্রপারলি ক্লায়েন্ট এটা দেখে। কারণ হচ্ছে এখানে তো একটা ক্লিক করলো একটাই শেষ, আর তো অপশন নাই। এখন যদি সে এদিক দিয়ে আরও স্লাইড বাড়াইতে পারতো, যে একসাথে যদি 3, 4, 10টা এন্ট্রি দিত তাহলে এখানে স্লাইড বাড়তো, তাহলে ক্লায়েন্ট হচ্ছে এখানে ক্লিক করে করে বা এখানে প্রোডাক্টের মধ্যে ক্লিক করে করে দেখা লাগতো। তো এই ক্লিক করে করে দেখা আর হচ্ছে সরাসরি এইভাবে দেখা, স্ক্রল করতেছে আর দেখতেছে, এটার মধ্যে আলাদা আছে। সবাই একটু ইজি চায়, ইজি, সবাই একটু সহজভাবে সব কিছু চায়, এই ইজি করে দেওয়া লাগবে। জি স্যার। ঠিক আছে, ইজি করে দেওয়া লাগবে। তারপর হচ্ছে তার সাথে এই দুটো কাজ করার পর সে আমারে বললো যে আমার একটা ফ্রেন্ডের মানে আমার একটা ফ্রেন্ডের হচ্ছে একটা ইয়ে কী বলে বেকারি শপ আছে, তো তার জন্য একটা লাগবে, লোগো লাগবে, তো তুমি কি করে দিতে পারবা কিনা? আমি বলছি হ্যাঁ পারবো, সমস্যা নাই। তুমি আগেই প্রজেক্ট থ্রো করো না, কারণ প্রজেক্ট থ্রো করা মাত্রই আমার কাছে একটা ব্যালেন্স কার্ডটা নিয়ে যাবে। আর সাপোজ তুমি $100 একটা প্রজেক্ট থ্রো করলা, ফ্রিল্যান্সার আমার কাছে $10 আগাম নিয়ে যাবে। এখন আমি প্রজেক্ট শেষ করি আর না করি, ফ্রিল্যান্সারের এটা বেনিফিট। পরে বললো আচ্ছা ঠিক আছে, তাহলে কী করা যায়? আমি বলছি তুমি অফ থাকো, আমি তোমাকে ইনবক্সে হচ্ছে স্যাম্পল পাঠাই, দেন অ্যাপ্রুভ হইলে তারপরে হচ্ছে তুমি আমাকে প্রজেক্ট থ্রো করবা। পরে বললো প্রজেক্ট থ্রো করার কী দরকার, আমি তোমাকে কী বলে বাই ব্যাংক টাকা পাঠিয়ে দিই। আমি সেটাও করতে পারো, সেটা তোমার ইচ্ছা। মানে ওই কথা বলতে বলতে হচ্ছে আমি ওই যে তাকে হচ্ছে ফেসবুকে পাই নাই, লিঙ্কডিনে তার অ্যাকাউন্ট ছিল সেখানে গিয়েও পাই নাই, লাস্টে আমি তার টুইটারে গিয়ে পাইছি। তো টুইটার থেকে তার সাথে আমি কথাবার্তা বলা শুরু করছি, ওইখান থেকেই পরে হচ্ছে পরে যে লোগোটা করে দিলাম সেটার জন্য পে করছে হচ্ছে $135 পে করছে, সেটার টাকাটা সে আমার বাই ব্যাংকেই পাঠাইছে।
এবং এই যে গতকালকে যে ক্লায়েন্টের কাজ করলাম, এই যে বিজনেস কার্ড, এরও বললাম যে আমি বললাম যে তুমি তোমার কি বলে এখন পেমেন্টের বিষয় যেহেতু চলে আসছে, তুমি আমাকে কষ্ট করতে হবে, তোমাকে আমি একটা বিশেষ কষ্ট দিব, সেটা হচ্ছে তুমি ব্যাংকে যাবা, ব্যাংকে গিয়ে হচ্ছে আমি আমার ইনফরমেশন দিয়ে দিব, তুমি আমাকে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে টাকাটা পাঠিয়ে দিও। বলছো কোনো সমস্যা নেই, পাঠাতে পারবো, যদি তোমার পেপাল থাকে তাহলে বেশি সুবিধা হতো। আমি বলছি পেপাল আমার ছিল, বাট এই মুহূর্তে পেপাল ব্লক আছে, পেওনিয়ারও ব্লক আছে, সো তুমি পাঠাও, বাই ব্যাংকের মাধ্যমেই ট্রানজাকশন করো। রেমিটেন্স হিসাবে পাঠিয়ে দাও। বলছে ঠিক আছে, পাঠিয়ে দেবো, সমস্যা নেই। আর আমি পরে তারা অপশন দিয়েছি যে ঠিক আছে, আমি যদি পেপালের অপশন যদি ইজি অপশন থাকে আমার, তাহলে আমি তোমার পেপাল দিয়ে দিব, সমস্যা নেই, ছোটো ভাইয়ের পেপারটা দিয়ে দেবো আর কি। পরে তারা আবার লিখলাম যে সে এখানে আরেকটা কথা বলি যে ফটোশপ আর হচ্ছে ইলাস্ট্রেটর দুটো সমানতালে জানতে হবে। এই জন্য লাইক লোগো করলেন, লোগো বা করলেন ফ্লায়ার বা করলেন ব্যানার, কিন্তু কোনো ক্লায়েন্টের বিজনেস কার্ডও লাগতে পারে, তার ফ্লায়ারও লাগতে পারে, বা তার আদার্স কোনো বিষয় লাগতে পারে, লাইক ইনভাইটেশন কার্ড লাগতে পারে বা ক্যালেন্ডার ডিজাইন লাগতে পারে। তো সেই ক্ষেত্রে হচ্ছে অবশ্যই সব ক্লায়েন্টেরই প্রস্তাব দেওয়া লাগবে যে আমি এই বিষয়গুলিও জানি, তোমার যদি গ্রাফিক ডিজাইনের এই ম্যাটেরিয়ালসগুলিও লাগে তুমি আমাকে নক দিও, ঠিক আছে? প্রয়োজনে নক দিও না, তার সাথে সাথে হচ্ছে স্যাম্পল পাঠিয়ে দিবা, স্যাম্পল পাঠিয়ে দিতে হবে, ওয়ার্কিং স্যাম্পল, বা সবচেয়ে ভালো হচ্ছে পোর্টফোলিও লিঙ্ক পাঠিয়ে দেওয়া। একটা পোর্টফোলিও লিঙ্ক অ্যাক্টিভ করতে হবে, লাইক ড্রিবল অথবা বিহ্যান্স, অথবা কি বলে পার্সোনাল ফেসবুক পেজ, ঠিক আছে? ব্র্যান্ড নেমের উপর ফেসবুক পেজ করা, সেখানে হচ্ছে ডিজাইন যা করলাম পেজেই আপলোড করলাম। কেউ পোর্টফোলিও চাইলো, পার্সোনালি ফেসবুক পেজটাই দিয়ে দিলাম, তাহলে ফেসবুকে হচ্ছে কন্ট্যাক্ট করতে সুবিধা হলো, প্লাস হচ্ছে আমার পোর্টফোলিওটাও শো হইলো। যদি আমি থার্ড পার্টি পোর্টফোলিও মানে মেনটেন না করি, লাইক বিহ্যান্স বা ড্রিবল বা ফ্লিকার, এগুলো যদি আমি মেনটেন না করতে পারি, তাহলে আমি ওই যে আমার পার্সোনাল যে কী বলে ব্র্যান্ড নেম যে লাইক পেজ আছে সেটা তো মেনটেন করতে পারবো, যেহেতু এটা আমার পার্সোনাল, তাই না? জি স্যার, ফেসবুকে তো আমরা সবাই থাকি, হ্যাঁ, ফেসবুকটা এই জন্য মেইনটেইন করা। ফেসবুকে একটা লাইক পেজ ওপেন করবেন, মানে প্রোফাইল ওপেন করার চাইতে লাইক পেজ ওপেন করা বেস্ট, কারণ হচ্ছে লাইক পেজ প্রমোট করতে সুবিধা হয়। আর নিজের প্রোফাইলটা তো প্রমোট করতে অসুবিধা হয়, কারণ আমি প্রোফাইল কি বুস্ট করতে পারবো? না, প্রোফাইল তো বুস্ট করা যায় না। রাইট, এই জন্য লাইক পেজ তৈরি করা বেস্ট, ঠিক আছে? বা গ্রুপ তৈরি করলে আমার মেম্বার আনতে হবে, মেম্বার এনে ওইখানে ডিসকাশন করতে হবে, ভেজাল আছে, দরকার নাই গ্রুপের। লাইক পেজ, গ্রুপে অনেক ব্যাপার আছে, হ্যাঁ লাইক পেজ আমি আমার মতো করে সাবমিট করব, হ্যাঁ, আমার লাইক থাকবে, ফলোয়ার আমি থাকবে, ওখানে তারা কি বলে ফ্ল্যাট সাবমিট করব, এখানে আমি মকআপ দিয়ে সাবমিট করব, আমি আমার ডিজাইনগুলি সাজায় রাখবো, জাস্ট লিখবো এটা এই টাইপ বিজনেসের জন্য এই লোগো মকআপটা, সরি এই বিজনেস কার্ড ডিজাইন করা হয়েছে, বা এই লোগো ডিজাইনটা হচ্ছে এই টাইপ কোম্পানির জন্য করা হয়েছে। সেখানে আমি কি বলে অনেক টাইপের হ্যাশট্যাগ ইউজ করলাম, যে যেন এইসব জায়গায় হচ্ছে এই টাইপের কিওয়ার্ড দিয়ে কেউ সার্চ করলে অন্তত আমারটাও চলে আসে, তো ওইখানে আমি হ্যাশট্যাগ ইউজ করলাম। এই বিষয়গুলি মেনটেন করবেন, তাহলে অ্যাজ এ ডিজাইনার ভালো ফলাফল হবে। কোন জায়গায় ছিলাম? পোর্টফোলিওর আগে কই ছিলাম, ভুলে গেছি। স্যার ওই আপনার ক্লায়েন্টের কথা। ও, ক্লায়েন্টের বিষয়ে। তো ক্লায়েন্ট হচ্ছে তারে হচ্ছে আমি পেপাল দিয়ে দিব, কোনো সমস্যা নাই। আরেকটা বিষয় হলো তার প্রোফাইল আমি পড়লাম, পড়ে টোরে দেখলাম সে এক কী বলে 3জন পেইন্টার লাগবে তার, সে চাকরির বিজ্ঞপ্তি দিছে। তারপরে সে আবার চাকরির বিজ্ঞপ্তি দিল যে তার একজন অ্যাকাউন্ট্যান্ট লাগবে। তো আমি তারে বললাম যে তোমার এই ফেসবুকে এই পোস্ট দেখার পর আমার হচ্ছে আমার ইয়ঙ্গার ব্রাদারের কথা মনে পড়ছে, সে ভার্জিনিয়াতে থাকে, তো সেও একজন অ্যাকাউন্ট্যান্ট এবং সে কি বলে এমবিএ করা। তখন সে বললো যে তো তুমি তোমার ছোট ইয়ঙ্গার ব্রাদারের সিভি দাও আমাকে, আর যদি তাকে জিজ্ঞাসা করো যে সে ইন্ডিয়ানার ট্যাক্স সম্পর্কে জানে কিনা বা রিয়েল এস্টেট সম্পর্কে তার কোনো নলেজ আছে কিনা, যদি তার ন্যূনতম নলেজ থাকে আমি কনসিডার করব তোমার জন্য। এবং সে ইন্ডিয়ানাতে আসা লাগবে না,
কারণ ভার্জিনিয়া থেকে ইন্ডিয়ানার দূরত্ব হচ্ছে প্রায় 9.5 ঘন্টার রাস্তা জার্নি। সে ইসে বসেই আমার কাজ করবে, ভার্জিনিয়াতে বসেই সে কাজ করবে। তা আমি তারা জিজ্ঞাসা করলাম স্যালারি কেমন দিবা, বলছে স্যালারি দিব, এখন যে হালচাল মানে যে অবস্থা চলতেছে, যদিও আমার বিজনেস অনেক ওয়াইড, আমার সে আমার বললো যে 13টা বিজনেস অলরেডি আমার রানিং আছে, মানে আর আরও 8টা বিজনেসের সাথে কথাবার্তা চলতেছে, নেগোসিয়েশন চলতেছে, হয়ে যাবে। তো সে বললো যে আমি দিব, একটা স্যালারি দিব, আমি এটা হ্যান্ডসাম স্যালারি দিব, এবার ধরো হচ্ছে $5,500 স্যালারি দিব। তো এই যে একটা রিলেশন বিল্ড আপ হইলো, হুট করে তার সাথে আমি শেয়ার করে দিলাম একটা কথা, মানে ছোটো ভাই চাকরির জন্য রিকমেন্ড করলাম। এখন ছোটো ভাইয়ের প্রোফাইল দিয়ে দিছি, যদি কথাবার্তা ম্যাচ করে তাহলে চাকরি হবে। এটা রিসেন্ট ঘটনা স্যার? গতকালকের ঘটনা, এই যে আজকে, সরি গতকাল মানে আজকে ভোর 4টার ঘটনা আর কি। স্যার ওই যে পিকচারটা পাঠাইছিলেন ভাইয়ের, হ্যাঁ ওইটা? হ্যাঁ ওইটা। এবং ক্লায়েন্ট আমারে বললো যে সর্বশেষ লাস্টে এসে সে বলতেছে আমাকে পিএইচডি ফাইল দিবা। এখন আমি সারা রাত কাজ করলাম, এই যে 2-2.5 ঘন্টা 4 ঘন্টা যাই কাজ করলাম সব কিন্তু ইলাস্ট্রেটরে করলাম, কিন্তু নলেজ আমার ছিল যে পিএইচডি চাইতে পারে, কিন্তু পিএইচডি বানাইতে, যেহেতু ইলাস্ট্রেটরে বানাইছি সেহেতু পিএইচডিও বানাইতে পারবো, সেটা কোনো ম্যাটার না। কিন্তু এই যে চাইলো, আমি যদি আগে পিএইচডি করতাম তাহলে তো এই যন্ত্রণা আমার যাইতে হইতো না। তো এটাই মেসেজটা এই জন্যই দেওয়ার চেষ্টা করলাম, যে মূল মেসেজটা হচ্ছে এটাই, যে মার্কেট প্লেসের বাইরে যদি ক্লায়েন্টের সাথে কাজ করতে যাই তাহলে হচ্ছে আগে হচ্ছে ট্রাস্ট অর্জন করতে হবে, সেটা ক্লায়েন্টের প্রতি আমার ট্রাস্ট আর আমার প্রতি ক্লায়েন্টের ট্রাস্ট, এই দুটো অর্জন করতে হবে। হুট করে ক্লায়েন্টের নিয়ে বাইরে যাওয়া যাবে না, তাহলে ওই যে আমার ফাইবারের আইডির মতো ব্যান হয়ে যাবো, সব কিছু গোলায় যাবে সব। তারপর হচ্ছে আরেকটা মেসেজ হচ্ছে এটা, ওই যে সজীব ভাই আমার বলছিল সেদিন যে ক্লায়েন্টের স্যার বলা যায় কিনা, তো ক্লায়েন্টের স্যার বলা যায়, যদি ক্লায়েন্টের স্যার বলার মতো ক্যাপাবিলিটি হয় তখন বলা যায়। তো গতকালকে হচ্ছে এই যে আজকে হচ্ছে ক্লায়েন্ট হচ্ছে সর্বশেষ গিয়ে হচ্ছে সে আমারে কি বলে স্যার সম্বোধন করলো। তখন আমি তারে বললাম যে তুমি আমার স্যার না বলে তো ব্রাদার বলতে পারতা, ফ্রেন্ড বলতে পারতা। তখন সে আমার বললো যে না তুমি মানে স্যার সম্বোধন করার যোগ্য। ঠিক আছে, তার মানে যোগ্য না হইলে স্যার বলা যাবে না, এটা হচ্ছে মেসেজ। এবং সর্বশেষ তাকে আমি বললাম যে তোমাকে আমি একটা প্রোফাইল দিচ্ছি, তুমি এই প্রোফাইলটা হচ্ছে তোমার যেই কী বললে ফ্রেন্ড সার্কেল বা রিলেটিভস অথবা আদার্স যে এন্টারপ্রেনার্স আছে তাদের সাথে শেয়ার করবা, মানে আমাকে তুমি রিকমেন্ড করবা। সে অলরেডি আমার মার্কেটিং শুরু করে দিছে। একদিন তো সে আমার কী বলে কন্টেস্টে গিয়ে হচ্ছে তার সাথে আমার পরিচয় হচ্ছে পার্সোনাল আইডি দিয়ে, পার্সোনাল প্রোফাইল ছিল এটা। যখন গতকালকে আমি ব্র্যান্ড নেম দিয়ে হচ্ছে আইডি শেয়ার করলাম, তখন বলে যে ও তাহলে তুমি অনেক আগে গেছো, এখন তোমার একটা টিম আছে, না থাকলেও আছে, যেহেতু ব্র্যান্ড নেম আছে তার মানে টিম আছে। এই জন্য মানে আপনাদের সবাইকে বলছি আর কি যে ব্র্যান্ড নেম তৈরি করার, এতে বেনিফিট আছে। এখন হচ্ছে ইলাস্ট্রেটর সম্পর্কে একটা প্রাথমিক ধারণা থেকে শুরু করি, মানে লোগোতে আমার কি কি টুলস লাগবে সেটার একটা প্রয়োগ করতে চাই। ফাইল মেনুতে গেলাম, নিউতে গিয়ে হচ্ছে নতুন ফাইল, একটা ডকুমেন্ট নেই, যে কোনো সাইজ, লেটার সাইজের একটা ডকুমেন্ট নিয়ে ক্রিয়েট দিলাম। চলে আসলো আমার ক্যানভাস বা আর্টবোর্ড। এখন একটু দেখি, প্রথমত হচ্ছে প্রথমে যে বিষয়টা দেখবো, কালকের ক্লাসে আমরা দেখছিলাম না যে লেয়ার হাইড করা, লেয়ার আনহাইড করা, লেয়ার লক করা, লেয়ার আনলক করা।
লেয়ার গ্রুপ করা, লেয়ার আনগ্রুপ করা, এগুলো দেখছি না? জি স্যার, মনে আছে সবার? মনে তো স্যার আছে স্যার। আমি একটা বিষয়ে কথা বলতাম স্যার, হ্যাঁ বলেন। যে ইয়া ভিডিও গুলো একটু রাখলে সুবিধা হতো আমাদের। ভিডিও কালকে পাইনি ও স্যার। আচ্ছা, কালকেটা আপলোড দেই নাই, আজকে দিয়ে দেবো ইনশাল্লাহ। জি স্যার, আজকে আচ্ছা। দিয়ে দেবো হচ্ছে ওই আপনাদের হচ্ছে ওই যে আগের মতো ওই যে ড্রাইভে আপলোড দেওয়া হচ্ছে না তো, এখন সরাসরি ওই ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া হচ্ছে, মানে চ্যানেলটা দিয়ে দেবো আর কি। সমস্যা নাই স্যার, যেখানে হলে। ওইখান থেকেই দেখে নিতে হবে বা ওইখান থেকে ডাউনলোড করে নিতে হবে। আচ্ছা স্যার। কারণ ড্রাইভে জমা রাখতে রাখতে 3টা ড্রাইভ অলরেডি ফিল আপ হয়ে গেছে, আর কয়টা ড্রাইভ ফিল আপ করবো, এই জন্য ঝামেলা যাতে চাচ্ছি না আর কি। তাছাড়া ওকে স্যার। অফিস থেকেও নির্দেশনা আছে একই। আচ্ছা আমি আজকে আজকে আবার দেখাচ্ছি লেয়ার লক করা আনলক করা সবকিছু আজকে আবার শুরু করতেছি, মানে একদম প্রাথমিক লেভেল থেকে শুরু করতেছি। আজকে এই যে পাথ ফাইন্ডারের ইউজটাও দেখবো, অন্যান্য ইউজটাও দেখবো। ওকে, সবার প্রথমে যে বিষয়টা জানবো সেটা হচ্ছে লক করলে সুবিধা কি আর না করলে অসুবিধা কি। আচ্ছা, একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, সাপোজ এই রেক্ট্যাঙ্গেলটা আমার কি বলে বিজনেস কার্ড সাইজ হতে হবে, কিন্তু আমি নিয়ে ফেলছি এটা স্কোয়ার শেপ। এখন এটার আমি আবার নতুন করে না নিয়ে হচ্ছে এখানেই আমি আমার সাইজটা করে নেব। সেটা হচ্ছে জাস্ট সিলেকশন করলাম, করার পরে যে কন্ট্রোল প্যানেল, এই কন্ট্রোল প্যানেলে হচ্ছে অপশন আছে ট্রান্সফর্ম প্যানেল, ঠিক আছে? এই ট্রান্সফর্ম প্যানেলে ক্লিক করলাম, এইখান থেকে হচ্ছে উইথে দিয়ে দিব 3.5 আর হাইট দিয়ে দিব 2 ইঞ্চ। তাহলে আমার এখান থেকে আমি সাইজ করে নিলাম। এই ট্রান্সফর্মের সুবিধা হচ্ছে এখানে। আর যে কোনো একটা কাজ করতে গেলে আমাকে একটা সেফটি জোন ঠিক করে নিতে হয়, সেফটি জোন, ঠিক আছে? বা মানে একটা নির্দিষ্ট অংশ আমি ছেড়ে দিব হচ্ছে ডিজাইনের জন্য, আর নির্দিষ্ট একটা অংশ নিয়ে নিব হচ্ছে আমার কন্টেন্ট বসানোর জন্য বা এলিমেন্ট বসানোর জন্য, ঠিক আছে? তো সেই জন্য হচ্ছে আমাকে হচ্ছে ফার্স্ট টাইম হচ্ছে এই রেক্ট্যাঙ্গেল জাস্ট আমার যেই কাজের যে ডাইমেনশন সেটা সিলেকশন করলাম। সিলেকশন করে হচ্ছে অবজেক্ট মেনুতে যাব, অবজেক্ট মেনু থেকে হচ্ছে পাতে গিয়ে হচ্ছে অফসেট পাত। এই অফসেট পাত প্রেস করার পর এখানে যে অফসেট আছে আর হচ্ছে জয়েন, মিটার লিমিট, এই জয়েন আর মিটার লিমিট এগুলিতে আমার ক্লিক করার প্রয়োজন নাই, আমি শুধু অফসেটে হচ্ছে আমার চেঞ্জ করব। তো এখান থেকে হচ্ছে আমি সাপোজ পয়েন্ট 2, সাপোজ আমি 0.2 হচ্ছে 0.2 যখন প্রেস করলাম তখন খেয়াল করি সেটা বাইরে আসতেছে, বাহিরের দিকে হচ্ছে আমার বর্ডার ক্রিয়েট হচ্ছে, বাহিরের দিকে আমার ফ্রেম ক্রিয়েট হচ্ছে। তার মানে হচ্ছে সাপোজ সেটা আমার ব্লিড, আমি ধরে নিলাম সেটা আমার ব্লিড, এই হিসাবে আমি চিন্তা করে নিলাম, এই করলাম। এখন আবার হচ্ছে এই লেয়ারটা হচ্ছে আবার সিলেকশন করলাম, কী বলে অবজেক্ট বা রেক্ট্যাঙ্গেল, দেন আবার অবজেক্ট মেনুতে গেলাম, পাত থেকে হচ্ছে অফসেট পাত, এই অফসেট পাতে গিয়ে হচ্ছে এখানে জাস্ট মাইনাস দেব, এখানে মাইনাস দিয়ে যখন প্রিভিউ দিব তখন এটা ভিতরের দিকে চলে আসবে, এই যে ভিতরের দিকে চলে আসলো। তার মানে এই ভিতরের এরিয়াটুকু হচ্ছে আমার সেফটি এরিয়া, আমি এইভাবে কাউন্ট করে নিলাম। এখন যে কোনো কাজই করি আমি একটা সেফটি জোন ক্রিয়েট করে নেব। তাহলে অফসেট পাতের ব্যবহারটা দেখলাম, যে অফসেট পাত মানে ওই যে আমাদের ফটোশপে ছিল একটা ছোট সাইজ নিলাম প্রথমে, মানে সাইজ সেফটি জোন নিয়েছিলাম, তারপরে হচ্ছে ক্যানভাস সাইজ দিয়ে ওইখান থেকে বাড়াচ্ছিলাম। আর এখানে কি করলাম, এখানে হচ্ছে একবার ভিতরে কমালাম আবার বাইরে বাড়ালাম, এরকম জাস্ট দুটার কাজই একই কাজ, একটা ওইভাবে শুরু করে একটা এখানে এইভাবে করে একটা জেনুইন মাপ নিব, লিগ্যাল মাপ নিয়ে তারপরে করব। যেমন লেটার হেড সাইজ যদি হয়, একটা যদি লেটার হেড সাইজ হয় তাহলে হচ্ছে আমি একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এখানে লিখলাম যে 8.5/11, দেন এটা হচ্ছে সাইডে চলে গেছে। এখন কন্ট্রোল এক্স দিয়ে হচ্ছে কাট করলাম, কাট করে এই ক্যানভাসটা সাপোজ এই আর্টবোর্ডটা সাপোজ আমার ছোট আছে, কন্ট্রোল 0 দিয়ে হচ্ছে ফিট টু স্ক্রিন করে নিব, তারপর ওই যে কন্ট্রোল এক্স দিয়ে একটা বক্স নিয়েছিলাম
মানে লেটার হেড সাইজ সেটা হচ্ছে এখানে পেস্ট করে দিব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। তাহলে অ্যাকুরেট মানে যেই আর্টবোর্ডের সাইজের মধ্যে আমার যেই একটা নিয়েছিলাম আর্ট রেক্ট্যাঙ্গেল, সেটা একদম অ্যাকুরেটলি আমার আর্টবোর্ডের মধ্যে পেস্ট হয়ে গেল। এটা হচ্ছে শর্ট ওয়ে, মানে কী বলে শর্টকাট ওয়ে, সঠিক জায়গায় কী বলে স্থানান্তর করার জন্য। এখন অফসেট পাথ নিব, অফসেট পাথ নিয়ে সেফটি জোন ঠিক করে নিব। তো লেটার হেডের ক্ষেত্রে হচ্ছে আমরা ফটোশপে করছিলাম কি যে 0.125 হচ্ছে বাহিরে হচ্ছে বাড়াইছিলাম ব্লিড হিসাবে, আর ভিতরে হচ্ছে ফিক্সড সাইজের একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে দিছিলাম হচ্ছে 0.25 করছিলাম, 0.25 নিয়ে কাজ করছিলাম। তো ইলাস্ট্রেটর করবো হচ্ছে একটু ডিফারেন্ট, এখানেও 0.25 নিয়ে আমি কাজ করতে পারি। 0.25 আমি কী বলে আমার ব্লিড এরিয়া হিসেবে, সরি সেফটি এরিয়া হিসেবে নিতে পারি, কোনো সমস্যা নাই। বাট এখানে একটু বেশি নিলে আমার একটু সুবিধা। বেশি নেওয়া মানে হচ্ছে যে আমি যদি টেক্সট আমি একটু দেখাচ্ছি, এখন যদি অফসেট পথ মানে শর্টকাটে নিয়ে আসতে চাই কিবোর্ড থেকে, তাহলে কিবোর্ডের কমান্ড হচ্ছে অল্টার ও পি, তারপরে রাইট অ্যারো, তারপরে ডাউন অ্যারো দিয়ে হচ্ছে আমি জাস্ট সিলেকশনে আনলাম অফসেট পাথ নিয়ে আসলাম, দেন আমি এন্টার প্রেস করলাম, এগুলো শর্টকাট নিয়ে আসলাম। এখান থেকে হচ্ছে 0.5 দিলাম, মানে হাফ ইঞ্চি, ওই হাফ ইঞ্চি হচ্ছে ভিতরে আসবে, সরি হাফ ইঞ্চি ইন করব, ভিতরের দিকে নিলাম। এখন এই যে 0.5 নিচি হচ্ছে 0.5-এর ভিতরে আমি লোগো এগুলি বসাবো, কারণ আমি যখন ফটোশপে নিয়েছিলাম কত সাপোজ 0.-0.25, ফটোশপে নিয়েছিলাম 0.25, তাহলে এই যে 0.25 নিলাম। 0.25 যখন নিয়েছিলাম সেফটি এরিয়া হিসেবে, আমরা কি সেফটি এরিয়া হিসেবে কি এখান থেকেই কাজ করছিলাম? এখান থেকে তো কাজ করিনি। তারপর আমরা ভিতরে আরেকটা মার্জিন নিয়ে তারপরে কাজ করছিলাম, মনে আছে? জি ভাই। তো এইখানে হচ্ছে সেই কাজটাই করলাম, যে আগে হচ্ছে 0.5 নিয়ে একটা মার্জিন তৈরি করলাম, যে এর ভিতরে হচ্ছে আমি লেখালেখিগুলি রাখবো, কারণ আমার লেখালেখিগুলি এর ভিতরে রাখলে একটা সুবিধা আছে। এবার হচ্ছে আমি এটা দরকার নেই, আর ওই মাপটা আমার দরকার নেই। আর ব্লিডটা আমি ক্যানভাস যখন নিব, এই যে ক্যানভাস নিউ একটা ডকুমেন্ট যখন নিব, এখান থেকে আমি ব্লিড দিয়ে দিব, 0.12 ব্লিড হয়ে যাবে। তাহলে এই যে ব্লিড ইন্ডিকেট করা আছে, ঠিক আছে, এই যে রেড মার্ক দেওয়া আছে সেটা ব্লিড ইন্ডিকেট করা আছে। সো আমাকে এখানে এক্সট্রা কোনো কাজ করতে হবে না। এখানে আমার এক্সট্রা কাজ করতে হবে যে লেটার সাইজের যে সাইজটা, সেই সাইজটা নিতে হবে, নিয়ে হচ্ছে একটা সেফটি জোন তৈরি করে নিতে হবে। সেফটি জোন তৈরি করে নিয়ে কাজ শুরু করতে হবে। এখানে এই যে ব্লিড নিয়ে আমার কোনো ভাবতে হবে না, এইভাবেই থাকবে। এটা যে কোনো কী বলে লোকাল ক্লায়েন্ট না, ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট বা ইন্টারন্যাশনাল যে প্রিন্টিং হাউস, তারা বুঝবে এটা ব্লিড। তাহলে এই ছিল হচ্ছে আমার অফসেট পাথের মানে প্রয়োজনীয়তা, এবং অপ্রয়োজনীয়তা কিছু নাই, প্রয়োজন হবেই, অফসেট পাথ লাগবে, এটা মাস্ট। এখন যেটা করব সেটা হচ্ছে লেয়ার লক করব হচ্ছে এই জন্য, মানে এই যে অবজেক্ট সিলেকশন করলাম, এই সিলেক্টেড অবজেক্টটা হচ্ছে সাপোজ এটা রেড কালার দিলাম, এই রেড কালার অবজেক্টটা হচ্ছে আমি লক করে রাখবো, কারণ আমি যখন কাজ করবো, আমি যখন কোনো একটা কিছু এরকম সিলেকশন করতে যাব, সিলেকশন করতে গেলে দেখা যাচ্ছে কি সবগুলি একসাথে হয়ে যাচ্ছে সিলেকশন, তাই না? সবগুলি একসাথে সিলেকশন হয়ে যাচ্ছে, তাহলে এতে করে হচ্ছে আমার কাজের ব্যাঘাত ঘটবে। তো বারবার হচ্ছে এইভাবে সিলেকশন হয়ে গেলে আবার এগুলো সিলেক্ট করতে হবে, করে আবার যেটাতে কাজ করবো সেটাতে একটা ক্লিক করে সিলেকশন করতে হবে। এজন্য কি করব, এই লেয়ারটা এই অবজেক্টটা লক করে দিলাম, Ctrl+2 দিয়ে লক করে দিলাম, তাহলে এই অবজেক্টটা এখন আর মাউসের সাথে ভিজিবল হচ্ছে না, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমার লকের কি বলে সুবিধা। আবার এখানে হচ্ছে আমি সাপোজ সেফটি জোন আমি এখন মানে লেখালেখি করতেছি না, এখন আমি ডিজাইন করতেছি, তা এখন চাইলে আমি এটা হাইড করে রাখতে পারি। এটা আমি গাইড করলাম না, কোনো কিছু করলাম না, এটা আমি পরে নিয়ে আসবো, সেজন্য আমি হাইড করে রাখতে পারি। যে Ctrl+3 দিয়ে হচ্ছে হাইড করলাম। এখানে আমি সাপোজ ডিজাইনের কাজ করলাম, এই যে লাইক ডিজাইনের কাজ যখন একদম টোটালি কমপ্লিট হয়ে যাবে,
কমপ্লিট হয়ে যাওয়ার পর হচ্ছে আমি তখন এখানে নিয়ে আসবো। এখানে হচ্ছে আমি তখন আমার সেফটি এরিয়া যেটা ছিল, কারণ আমি এখন টেক্সটের কাজ করব, এখন আমি নিয়ে আসতে পারি। জাস্ট ফর এক্সাম্পলের জন্য এইভাবে দেখালাম। এখন এই লেয়ারটা হচ্ছে আমার সেফটি জোন, এটাও আমি এখন লক করে দেব, লক। তাহলে যখন এখানে কাজ করব, কোনো একটা কাজ করব, তখন আর এই সেফটি জোনটা সিলেকশন হচ্ছে না, ব্লিড সেকশনটা সিলেকশন আর হচ্ছে না। মানে টোটাল কথা হচ্ছে যে যখন কাজ করব তখন এই সবগুলি লেয়ারই লক করে রাখবো। এখানে লিখে দিচ্ছি আমি লেয়ার লক কীভাবে হয় এবং লেয়ার আনলক কীভাবে হয়, কমান্ডগুলি লিখে দিচ্ছি। লেয়ার লক Ctrl+2, লেয়ার আনলক Ctrl+Alt+2। তাহলে এটা দিয়ে হচ্ছে আমি আনলক করলাম। এই যে যখন আমি এই যে Ctrl+Alt+2 প্রেস করতেছি, যে Ctrl+Alt+2 প্রেস করলাম, তখন এগুলি সব আনলক হয়ে গেল। তিনটা আমি লক করে রাখছিলাম, এই তিনটাই আনলক হয়ে গেল। তারপর হচ্ছে লেয়ার হাইড করা, লেয়ার হাইড Ctrl+3, লেয়ার আনহাইড Ctrl+Alt+3। তাহলে লেয়ার হাইড করলাম, আবার লেয়ার, সাপোজ এই তিনটা লেয়ারে আমার দরকার নেই এই মুহূর্তে, পরে লাগতে পারে, সেজন্য আমি Ctrl+3 দিয়ে হাইড করে দিলাম। আবার প্রয়োজনের সময় Ctrl+Alt+3 দিয়ে আনহাইড করে দেব। তাহলে এই ছিল লেয়ার হাইড, লেয়ার আনহাইড। আর লেয়ার গ্রুপ হচ্ছে Ctrl+G, আর লেয়ার আনগ্রুপ হচ্ছে Ctrl+Shift+G। লেয়ার গ্রুপ Ctrl+G, লেয়ার আনগ্রুপ Ctrl+Shift+G, লেয়ার আনগ্রুপ। তারপর হচ্ছে লেয়ার কন্টিনিউয়াস পেস্ট, মানে কপি করে পেস্ট করা, কন্টিনিউয়াস পেস্টিং হচ্ছে Ctrl+D। তাহলে এই কমান্ডগুলি হচ্ছে আমি মনে রাখবো, এগুলি আমার প্রয়োজন। তারপর হচ্ছে এখন একটা কাজ করব, সেটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, আবার রেক্ট্যাঙ্গেলের সাইজটা নিচ্ছি হচ্ছে লাইক পাসপোর্ট সাইজ 1.6 ইঞ্চি বাই 2 ইঞ্চি। এটা পাসপোর্ট সাইজ একটা বক্স নিলাম। পাসপোর্ট সাইজ একটা বক্স নিলাম। এখন তার আগে হচ্ছে আরেকটা কাজ করে নেব, আরেকটা কি বলে একদম ক্লিন করে দেখাচ্ছি বিষয়টা, তাহলে বিষয়টা বুঝতে সুবিধা হবে, মানে এটার মর্মটা ভালো করে বোঝা যাবে। দুটো ছবি নিলাম, এই দুটো ছবি হচ্ছে সাপোজ পাসপোর্ট সাইজ করে নিচ্ছি, বা একটু বড় সাইজ হলেও কোনো সমস্যা নেই, পাসপোর্ট সাইজই করে নিচ্ছি। 1.6 ইঞ্চ বাই 2 ইঞ্চ বাই 300 রেজুলেশন। সাপোজ এটা আমি পাসপোর্ট সাইজ করে নিলাম। ক্রপ, এটাও সেম, কিন্তু সাইজ দেওয়া আছে, আর কিছু করতে হবে। এই করে নিলাম, পাসপোর্ট সাইজ করে নিলাম। এখন হচ্ছে সেভ করে নিই। সেভ করে নিলাম, এই দুটো ছবি সেভ করে নিলাম। এখন হচ্ছে ওইখানে গিয়ে একটু কাজ করব, এই টাইপ। এটা হলো পাসপোর্ট সাইজ। এখন পাসপোর্ট সাইজ পুরো এরিয়া জুড়ে যদি ছবি থাকে তাহলে সেটা দেখতে আবার খারাপ লাগে, সেজন্য একটা বর্ডার নিলে ভালো হয়, আবার কাটিং করতে সুবিধা হবে বর্ডার নিলে। তাহলে এখান থেকে অফসেট পাথ নিব, অবজেক্ট, তারপর হচ্ছে পাথ থেকে হচ্ছে অফসেট পাথ,
অফসেট পাথ দিয়ে হচ্ছে মাইনাস প্রিভিউ করে দেবো। -25 দিলে কি হয়, 0.25 অনেক বেশি হয়ে যায়, ছোট হয়ে যাচ্ছে আমার জন্য। তাহলে 0.01 দিয়ে দেখি, 0.01 না 0.3 দিই, যতটুকু হচ্ছে অতটুকু আমার জন্য ভালো লাগতেছে না, তাহলে হচ্ছে এখানে 0.8 দিই। 0.8 হচ্ছে এই এতটুকু সাইজ হইলো, একটা সাইজ আসলো, মানে ছবির এতটুকুর মধ্যে থাকলো, আর পাশে হচ্ছে বর্ডার থাকবে এতটুকু। এইভাবে করলাম, করার পর এখন এইখানটা হচ্ছে ছবি নিয়ে আসবো। ছবিটা নিয়ে আসবো হচ্ছে প্লেস করব, প্লেস শিফট কন্ট্রোল পি, শিফট কন্ট্রোল পি দিয়ে ছবি প্লেস করে ছবি নিয়ে আসি। সাপোজ 002 সিলেকশন করলাম, করে হচ্ছে এখানে কোনো কিছুতে টিক চিহ্ন দিব না, শুধু প্লেস করে এখানে ড্র করলাম। এখানে জাস্ট আমি ম্যানুয়ালি মানে আমার মতো করে আমি সাইজ করে নিলাম। এখন লেয়ার মাস্কিং করব, ঠিক আছে, লেয়ার মাস্ক। লেয়ার মাস্কিং হচ্ছে Ctrl 7 দিয়ে লেয়ার মাস্কিং করে। এখন ফটোশপে আমরা দেখছিলাম যে মানে ছবির লেয়ারটা হচ্ছে শেপ লেয়ারের উপরে থাকে, তখন ছবি মাস্কিং হয়। আর এখানে হচ্ছে উল্টো, এখানে হচ্ছে শেপ লেয়ার থাকবে উপরে, মানে যেই লেয়ারের উপর মাস্কিং করব সেই লেয়ারটা থাকবে উপরে আর ছবি থাকবে নিচে। তাহলে এইভাবে থাকবে, এই যে এই লেয়ারটা উপরে নিয়ে আসলাম আর ছবিটা পাঠিয়ে দিলাম নিচে। ছবিটা হচ্ছে নিচে থাকবে, আর মাস্কিং লেয়ার মাস্কিং যেই ফ্রেমের উপর করব সেই ফ্রেমটা বা সেই ফিল, সেই শেপটা হচ্ছে ইসে থাকবে, উপরে থাকবে। তারপর হচ্ছে দুটো একসাথে সিলেকশন করার পর কিবোর্ড থেকে Ctrl 7 দেব, তাহলে হচ্ছে আমার এই যে নির্দিষ্ট সাইজে হচ্ছে আমার এটা হয়ে গেল, মানে সেট হয়ে গেল। সেট হয়ে যাওয়ার পর এখন একটা কপি করি, এখন হচ্ছে পুরোটা হচ্ছে ধরে একটা কপি করি। কিবোর্ড থেকে অল্টার চাপ দিয়ে ধরে জাস্ট ড্র্যাগ করব, ড্র্যাগ করে হচ্ছে শিফট প্রেস করব, তাহলে হচ্ছে অল্টার ধরে যে ড্র্যাগ করলাম উপরে দিয়ে চলে গেল। শিফট যখন ধরবো তখন সমান চলে আসবে, তাহলে শিফট ধরলাম, দেন হচ্ছে আমি একদম এই বরাবর বসায় হচ্ছে কন্টিনিউয়াস পেস্টিং বলছিলাম। কন্টিনিউয়াস পেস্টিং কি, Ctrl D, তাহলে এই যে সিলেকশন থাকা অবস্থায় Ctrl D প্রেস করব, Ctrl D প্রেস করলাম, তাহলে এট আ টাইম হচ্ছে আমার 5টা কপি হয়ে গেল, 5টা ইমেজ কপি হয়ে গেল। এখন এই ইমেজের মধ্যে এখানে যেন সঠিকভাবে একদম কোনো টানাটানি না করে আমি যেন সঠিকভাবে ছবিটা বসাইতে পারি, সেটা কীভাবে করব, এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এই ছবিটার উপর জাস্ট সিলেকশন করলাম, এই ছবিটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আবার হচ্ছে ফাইল মেনুতে যাব, গিয়ে হচ্ছে প্লেস, শিফট Ctrl P, প্লেস ক্লিক করলাম, করে হচ্ছে এই ছবিটা হচ্ছে প্লেস করব, এই পিকচারটা প্লেস করব, মানে রিপ্লেস করে দেব। এই ছবিটা সিলেকশন করলাম আর এখান থেকে রিপ্লেস যে টিক বাটন আছে, বক্স আছে, এখানে একটা টিক চিহ্ন দিয়ে দিলাম, দিয়ে এখানে প্লেস করলাম। তাহলে আমার ছবি আর রিসাইজ করা লাগতেছে না, মানে টানাটানি করে ছোট বড় করা লাগতেছে না, আমি অ্যাকুরেটলি যেভাবে কাটছিলাম সেভাবে এখানে বসে গেল, ঠিক আছে। মানে এই জন্য আগে হচ্ছে ছবিটা ফটোশপে গিয়ে সাইজ করে নিতে হবে, যদি আমি অ্যাকুরেটলি সব ছবি বসাতে চাই। এই করলাম, তাহলে Ctrl D দিয়ে হচ্ছে লেয়ার কন্টিনিউয়াস পেস্টিং করে, ঠিক আছে, কন্টিনিউয়াস কপি করার পর লেয়ার পেস্ট করে হচ্ছে কন্টিনিউ, সেটার জন্য হচ্ছে Ctrl D। আর লেয়ার মাস্কিং করে হচ্ছে যেই ছবিটা থাকবে সেই ছবিটা থাকবে হচ্ছে যেই লেয়ারের উপর মাস্কিং হবে সেই লেয়ারের নিচে, তাহলে মাস্কিং লেয়ারটা থাকবে উপরে আর ছবিটা থাকবে নিচে। তাহলে হচ্ছে তারপর দুটো একসাথে লেয়ার সিলেকশন করে Ctrl 7 দিব, দেন আমার মাস্কিং হয়ে যাবে। এখন আরেকটা বিষয় দেখি, সেটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, নিয়ে হচ্ছে সাপোজ আমি সাইজ দিলাম হচ্ছে 3.5/2 ইঞ্চ, মানে বিজনেস কার্ড সাইজ দিলাম। দেন কালার দিলাম হচ্ছে স্ট্রোক কালার দিলাম হচ্ছে ব্ল্যাক। এখন যেটা করব সেটা হচ্ছে অফসেট পাথ নিব, অফসেট পাথ নিয়ে হচ্ছে অবজেক্ট মেনুতে গেলাম, গিয়ে অফসেট
পাথ অফসেট পাথ, এখান থেকে কি হচ্ছে -0.2 ইউজ করলাম, দেন প্রিভিউ দিলাম 125 দিলাম, তাহলে এই হলো। এখন এই লেয়ারটা হচ্ছে আমি রাউন্ড করলাম, এটা আমার বিজনেস কার্ডে আমি রাউন্ড শেপ হবে সেটা আমি এখানে ইন্ডিকেট করলাম। এখন এটা হচ্ছে আমার ব্লিড, এখন ব্লিডে যখন আমি কালার দিচ্ছি তখন ফুল বডিতে হচ্ছে কালার চলে আসতেছে। আবার এইখানে যখন হোয়াইট কালার দিচ্ছি তখন হচ্ছে আমার এই বাকি ব্যাকগ্রাউন্ডে বাকি যেই ব্যাকগ্রাউন্ডের রেড কালার ছিল সেটা দেখা যাচ্ছে না। কিন্তু এটা ছাড়া অন্য আর কি করতে পারি? এটা ছাড়া হচ্ছে যেমন হচ্ছে এই এটা আমি রেড কালারে রাখবো, এটা হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ডে কিছু রাখবো না, খালি থাকবে। তাহলে এই লেয়ারটা হচ্ছে কপি করব, Ctrl+C Ctrl+F, তারপরে যেটা পেস্ট হলো সেটা হচ্ছে Ctrl+3 দিয়ে হাইড করে দেব। তো Ctrl+3 দিয়ে হাইড হয়েছে কিনা সেটা সিলেকশন করে যে ডিলিট করে দেখবো, ডিলিট করলে হচ্ছে মেইন যে লেয়ারটা সেটা ডিলিট হয়ে যাবে, তার মানে কপি হয়েছে। এখন যেটা করব সেটা হচ্ছে এই লেয়ারটা একটা কপি করব, Ctrl+C Ctrl+F, কপি করে Ctrl+3 দিয়ে হাইড করে ফেলবো। এখন এই দুইটা লেয়ার একসাথে সিলেকশন করে কিবোর্ড থেকে Ctrl+T দিব, Ctrl+8 দিব, Ctrl+8। দেখেন আমার এখানে খেয়াল করেন, এটা ব্ল্যাক কালার, এটা হচ্ছে রেড কালার। যখন আমি দুটো সিলেকশন করে Ctrl+8 দিচ্ছি তখন অটোমেটিক ব্ল্যাক কালারটাও রেড কালার হয়ে যাচ্ছে। এটাকে বলা হচ্ছে পাইপ তৈরি করা, ঠিক আছে, মানে পাইপ তৈরি করা হচ্ছে এভাবে, পাইপ তৈরি করা, ক্রিয়েটিং পাইপ। করে হচ্ছে Ctrl+7 8 দিয়ে হচ্ছে পাইপ তৈরি করা, দুটো একসাথে সিলেকশন করলাম করে হচ্ছে এখন যদি আমি এই স্ট্রোক কালার থেকে ফিল কালার দিয়ে দিই তাহলে আমার এই যে ফিল হয়ে গেল, মাঝখানে আমার কিছু নাই, মাঝখানে কোনো হোয়াইট নাই, এই যে মাঝখানে কোনো হোয়াইট কালার নাই, পুরোটা ট্রান্সপারেন্ট হয়ে গেল। এই পর্যন্ত তো মানে সবাই মোটামুটি ক্লিয়ার। হ্যালো এভরিবডি, জি ভাই ক্লিয়ার। কারোর কোনো সমস্যা নাই না? না ভাই করতে যাবে সমস্যা করতে বুঝি নাই। করতে গিয়ে বোঝা যাবে আসলে কতটা সম্ভব। আচ্ছা ঠিক আছে। স্যার মাস্কিং করার জন্য যে হচ্ছে আমরা Ctrl+7 প্রেস করব দুটো লেয়ার ধরে, তো তার আগে হচ্ছে বুঝি নাই, সেটা যখন প্লেস করব বুঝি নাই। স্যার লেয়ার মাস্কিং, হ্যাঁ লেয়ার মাস্কিং, তো ওখানে হচ্ছে যে দুইটা লেয়ার একসঙ্গে সিলেক্ট করার পর Ctrl+7 দিয়ে মাস্কিং করব, হ্যাঁ কিন্তু ওই যে যখন আমরা শেপের উপরে ছবিটা প্লেস করার পর হচ্ছে ফটোশপে যেভাবে আমরা কন্ট্রোল ধরে হচ্ছে ব্র্যাকেটের এখানে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লেয়ার আপ ডাউন করাতাম, ওইভাবে লেয়ার আপ ডাউন করাতে হবে। স্যার বলেন। আমি বলতে চাচ্ছিলাম যে ওই শেপ লেয়ারের উপরে যখন আমরা ছবিটা প্লেস করি তারপর শেপ লেয়ারটা উপরে আনার জন্য কন্ট্রোল দিয়ে হচ্ছে আমাদের যে ব্র্যাকেট আছে দুইটা, এই ব্র্যাকেট চিহ্নের মধ্যে প্রেস করে লেয়ার আপ ডাউন করাবো। হুম আচ্ছা আচ্ছা এইটা স্যার। আচ্ছা আমি এখন একটা পাইপ তৈরি করলাম, জাস্ট পাইপের মতো, এখানে হচ্ছে ভিতরে হচ্ছে রাউন্ড ছিল, রাউন্ড করে নিছি, আর বাইরে হচ্ছে কর্নার আছে, ঠিক যেভাবে চাইছি সেভাবে হয়েছে। কারণ ভিতরে কোনো কালার নেই, বডিতে কোনো কালার নেই, মানে পুরো বডিতে ফ্রেমে হচ্ছে রেড কালার আর মাঝখানে হচ্ছে ফাঁকা। তাহলে কোনো ক্রপ করলাম না, কোনো কিছু করলাম না, মানে সাবট্রাকশন করলাম না, কোনো কিছু করলাম না, মাঝখানে এমনিতেই ফাঁকা হয়ে গেছে। মাঝখানে তো আগে থেকেই ফাঁকা ছিল, জাস্ট দুটো স্ট্রোক কম্বাইন হয়ে গেছে, ঠিক আছে, দুটো স্ট্রোক কম্বাইন হয়ে ওইখানে একটা মানে ওই দুটো স্ট্রোকই হচ্ছে যখন ফিল কালার দিচ্ছি তখন ওইখানে ফিল কালার আসতেছে, কিন্তু কোনো এক্সট্রা কোনো যে আসতেছে না, বক্স কোনো ক্রিয়েট হচ্ছে না।
এই ছিল হচ্ছে এই পার্ট। এখন এখন দেখবো হচ্ছে একটা অপশন, এখান থেকে হচ্ছে পাথফাইন্ডারের একটা কাজ দেখব। পাথফাইন্ডার কীভাবে কাজ করে, পাথফাইন্ডারের যে যে অপশনগুলি বহুল ব্যবহৃত সেগুলো একটু দেখে নিব, কিন্তু বাকিগুলি আর দেখবো না, বাকিগুলি আপনারা নিজেরা দেখবেন। আমি শুধু এই তিনটাই দেখাবো, কারণ এই তিনটার হচ্ছে এই তিনটারই মেজর কাজ। অন্যগুলির কোনো তেমন একটা কোনো কাজ নাই, সেজন্য দেখাচ্ছি না, আপনারা নিজেরা দেখে নেবেন আর কি। সাপোজ আমি একটা একটা কী বলে একটা বৃত্ত নিলাম, রাউন্ড শেপ নিলাম, তারপর আরেকটা রাউন্ড শেপ কপি করলাম, অল্টার দিয়ে কপি করলাম, কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে রাখছি, তারপর ড্র্যাগ করলাম, হয়ে গেল। এখন হচ্ছে এই এরকম একটা শেপ, এরকম একটা নিলাম, একটা রাউন্ড শেপ আর একটা রাউন্ড শেপ ছোট নিলাম। এরকম কোনো আইকন আমরা দেখি? জি স্যার, দেখা যায় মানে কোথায় কোথায় দেখা যায়? এরকম আইকন হচ্ছে কিছু কার্টুনের ক্ষেত্রে দেখা যায়। কার্টুনের ক্ষেত্রে দেখা যায়, এবং হচ্ছে এরকম আইকন হচ্ছে আমাদের কি বলে ইসের, যে দেখাচ্ছি, জাস্ট এইভাবে শেপ নেওয়া যায়, পরে অন্যভাবে কাজ করা যায়। এই যে ওইরকমই, কিন্তু ঠিক আছে, ওইরকমই, এই যে ওইরকমই যেরকম নিছিলাম, হ্যাঁ, ঠিক আছে। আইডেন্টিটির কন্টাক্ট আইডেন্টিটির জন্য মানে অ্যাভাতার মানে ছবি ইউজ করার জন্য করে আর কি। তো এই যে ওইভাবে শেপ নিলাম। এখন হচ্ছে এই দুইটা শেপরে হচ্ছে আমি কম্বাইন করব, কম্বাইন মানে ইউনিট করে দিব, একত্রিত করে দিব। এখন দুটো আলাদা শেপ আছে, তাই না? দুটো আলাদা শেপ, দুটো আলাদা অবজেক্ট। কেটা শর্ট দিল? দুটো আলাদা অবজেক্ট। এখন দুটো অবজেক্টকে হচ্ছে এক করে ফেলবো, যে মার্জ করে ফেলা। কেটা কান্দে? এখন তো মাইক্রোফোন বন্ধ। শেপ লেয়ার উপরে আনার কমান্ড কি? শেপ লেয়ার উপরে আনার কমান্ড কি? মানে লেয়ার উপরে আনার কমান্ড কি ভুলে গেছো? কন্ট্রোল ব্র্যাকেট শেষ। হ্যাঁ, এটা তো আমি জিজ্ঞাসা করতে চাইছিলাম, ভুলে গেছি। আমি জিজ্ঞাসা করতে পারি না, এজন্য তুমি জিজ্ঞাসা করছো আমার, তাই তো? জি স্যার। আপনি দেখা যাচ্ছিলেন তো আসলে ইলাস্ট্রেটরের ব্যাপারটা হচ্ছে কমেন্ট গুলো অনেকটা চেঞ্জ, সেজন্য একটু জিজ্ঞাসা করে নিলাম ক্লিয়ার হয়ে থাকে। না, কমান্ড চেঞ্জ নাই, কারণ হচ্ছে লেয়ার আপ ডাউন করার প্রক্রিয়া ফটোশপে যা ছিল ইলাস্ট্রেটরে তাই আছে। এক বিন্দু চেঞ্জ, কোনো চুল পরিমাণ চেঞ্জ নাই লেয়ার আপ ডাউন করার প্রক্রিয়াটা। বুঝি নাই? কাজের ধরনটা একটু আলাদা তো স্যার, ওই জন্য আসলে ক্লিয়ার হয়ে নেওয়া ভালো। হ্যাঁ, কাজের ধরন আলাদা, সেটা ঠিক আছে, বাট কমান্ডিং অপশন দুজনেরই একই। তো এখন হচ্ছে দুটা লেয়ার মানে দুটো অবজেক্ট একসাথে সিলেকশন করলাম। সিলেকশন করার পর দুটাকে একত্রিত করে দেবো, মার্জ করে দেবো। সাপোজ মার্জ করে দেওয়া, কিন্তু আমরা মার্জ ফটোশপের ভাষা দেখছি মার্জ, কিন্তু এখানে হচ্ছে ইউনিট করা, মানে ইউনিট একত্রিত করে দেওয়া। তাহলে দুটো একসাথে সিলেকশন করার পর এখান থেকে ইউনিট যেই কমান্ড আছে, মানে শেপ মোড কমান্ড, এখানে ক্লিক করলাম, তাহলে এই যে দুটা একত্রিত হয়ে গেল। ঠিক আছে, দুটা একত্রিত হয়ে গেল। আবার ব্যাকে যাই। এখন হচ্ছে এরপরে এটার কাজ কি? মাইনাস ফ্রন্ট শেপ। মাইনাস ফ্রন্ট শেপের কাজ হচ্ছে আমরা যে ফটোশপে করছিলাম সাবট্রাকশন, মনে আছে? সাবট্রাকশন করছিলাম, তো এখানে তাই করব। সাপোজ এইটার জায়গায় আছে, এখান থেকে একটা কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল বি, কপি পেস্ট করলাম, করে একটু বড় করলাম। এখন এই লেয়ারটা আর হচ্ছে রেড লেয়ারটা দুটো একসাথে সিলেকশন করলাম, করে যে মাইনাস ফ্রন্ট শেপ, মানে মাইনাস ফ্রন্ট শেপ মানে হচ্ছে এই যে ফ্রন্টে, মানে উপরে যেই অবজেক্ট থাকবে সেটা দিয়ে হচ্ছে নিচের অবজেক্টকে কেটে ফেলবে, ঠিক আছে, মাইনাস করে দিবে। এখন এই অবজেক্ট যদি নিচে থাকে আর এই অবজেক্ট যদি উপরে থাকে, তাহলে কিন্তু মাইনাস অন্যভাবে হবে, সেটাও দেখবো, কোনো সমস্যা নেই। এখন হচ্ছে
এই ব্লু লেয়ারটা, ব্লু অবজেক্টটা উপরে আছে আর রেড অবজেক্টটা নিচে আছে। এখন যদি মাইনাস ফ্রন্ট শেপ ক্লিক করি তাহলে কি হচ্ছে, তাহলে এই যে আমাকে এইভাবে একদম রাউন্ডভাবে এখানে একটা নির্দিষ্ট মাপে আমাকে কেটে দিল। তো এই যে কাজগুলি দেখাচ্ছি এগুলি প্রত্যেকটা অপশন লোগোর জন্য প্রযোজ্য, সেই জন্য এইভাবে দেখাচ্ছি। কিন্তু স্যার আপনার সফটওয়্যারের যে ডান পাশের যে মেনু বার মানে বারটা আছে, এখানকার বারের সিস্টেম আর হচ্ছে আমার কাছে যে যে রকম বার আছে এক না স্যার। আপনার অপশনগুলো আপনার এখানে ভার্সন কি? করাচ্ছে আপনার ভার্সন কি? 2015। হ্যাঁ 2015 একই রকম না, কিন্তু আপনি চাইলে সেম টু সেম করতে পারেন, কোনো সমস্যা নাই। ওই অপশনগুলো তো স্যার জানা নেই এই যে কোনটার অপশনগুলি কি এখান নাম। থেকে করবেন, যে এখানে কি আছে, কালার, কালার গাইড, কালার থিম, আমি সব কিছু ভালো দিই। ঠিক আছে, কন্ট্রোল হচ্ছে, কন্ট্রোল কি, কন্ট্রোল হচ্ছে উপরে যে বারটা ছিল অপশন বারের, সেটা হলো হ্যাঁ। কন্ট্রোল, মানে কন্ট্রোল প্যানেল। ঠিক আছে, কন্ট্রোল প্যানেল। বিষয়টা হচ্ছে ফটোশপে বলে বার, মেনু বার, এখানে হচ্ছে মেনু প্যানেল, কন্ট্রোল প্যানেল, টুল প্যানেল, এটা হচ্ছে প্যানেল বার। ঠিক আছে, এইভাবে বলে আর কি, প্যানেল বলে। এখন আমাদের ইচ্ছা আমরা কীভাবে মনে রাখবো। কালার, এই যে কালারে ক্লিক করলাম, এই যে কালার চলে গেল। নাই বলতে কি নাই, পাথ ফাইন্ডার ক্লিক করলাম, পাথ ফাইন্ডার চলে গেল। তারপরে হচ্ছে না স্যার, ওই মেনু বারে যে আপনার সোয়াচ, জিনিসগুলো সোয়াচ শো চলে গেল। করতেছে, আপনি মেনু বার থেকে দেখাচ্ছেন তো স্যার, আসলে ওই অপশনগুলো তো মেনু বার থেকে দেখাচ্ছেন, কিন্তু আসলে ওটা তো আমরা জানি না যে অপশনটার নামটা কি, আচ্ছা, এটা কোথায় হচ্ছে আছে এই কোথায় জিনিসটা আছে তো আমরা বলতে বুঝতে পারি না। ফটোশপে যেখানে আছে, ইলাস্ট্রেটর সেখানেই আছে। আমার কথা সেটা না স্যার, যেমন এখানে লিংক ম্যাজিক, এই যে উপর থেকে কন্ট্রোল টুলস অ্যাকশন অ্যালাইন, আসলে এগুলো মানে ফটোশপের চাইতে এখানে বেশি আছে। আপনি এখান থেকে জাস্ট দেখাচ্ছেন তো কন্ট্রোলটা আমি ভিতরে যাচ্ছি না, কারণ হচ্ছে ইলাস্ট্রেটরের ভাই অনেক মার প্যাচ আছে, অনেক সময়ের ব্যাপার, সময় নিয়ে করানোর মতো সময় তো নাই। মানে সেটা ঠিক আছে, কিন্তু আসলে ওই অপশনগুলো তো এখানে শো করাচ্ছে না, এই জন্য আমি আচ্ছা, বলছিলাম যে আসলে সময়, এখন সময় নিয়ে করানোর মতো সময় তো নাই, এজন্য আমি কিবোর্ড কমান্ডগুলি লিখে দিচ্ছি যাতে অসুবিধা না হয়। হ্যাঁ। এখন আমি তো এখানে ভুলে গেছি কি কি ছিল, রিসেট দিয়ে দিই। ঠিক আছে, রিসেট দিয়ে দিলাম, যা ছিল সব চলে আসলো, ভেজাল নেই আর। যেগুলি দরকার নেই সেগুলি আমি ফেলে দিতে পারি। আচ্ছা, এখানে এখানে পাথ ফাইন্ডার মেবি এখন নাই। হ্যাঁ, পাথ ফাইন্ডার নাই, পাথ ফাইন্ডার নিয়ে আমি আসতে এটাই হবে। বলছিলাম স্যার। হ্যাঁ, পাথ ফাইন্ডার এখন নিয়ে আসবো। এই যে এখান থেকে হচ্ছে পাথ ফাইন্ডার ক্লিক করবো, এই যে পাথ ফাইন্ডার ক্লিক করলাম। আচ্ছা। এটা হচ্ছে আমি এখন সেকেন্ডারি প্যানেলে অ্যাড করে নেব, সেকেন্ডারি প্যানেলে অ্যাড করে নিলাম। এখন আমার যেটা লাগবে সেটাতে ক্লিক করে আমি সেটার কাজটা করব। আর আমাকে আরেকটা টুল লাগবে, সেটা হচ্ছে কন্ট্রোল টি, টাইপ টুল লাগবে, টাইপ ক্যারেক্টার প্যানেল লাগবে। ক্যারেক্টার প্যানেলটা আমি এখানে অ্যাড করে নিলাম। ক্যারেক্টার প্যানেলের মধ্যে আবার এই প্যানেলটা আমার কোনো প্রয়োজন হবে না, এই প্যানেলটা আমি ফালাই দিতে পারি চাইলে, এই প্যানেলটা আমি বাদ দিয়ে দিতে পারি। এই প্যানেলটা আমার কোনো কাজে লাগে না, তেমন কোনো কাজে লাগে না, ফালাই দিলাম সাপোজ। আবার যদি প্রয়োজন হয় তাহলে আবার ক্যারেক্টার প্যানেল নিয়ে আসবো, এখান থেকে এই ওপেন টাইপ নিয়ে আসবো। ওকে, এটা হলো পাথফাইন্ডারের মাইনাস ফন্ট দেখলাম, আর এটা দেখছিলাম এর আগে ইউনিট। এটা হচ্ছে ইউনিট, আবার দেখাচ্ছি, এটা হচ্ছে ইউনিট, ইউনিট করলাম এক। আর এটা হচ্ছে মাইনাস ফন্ট, মাইনাস ফন্ট করলাম। আর এটার কাজ কি, এটার কাজ হচ্ছে, এটা ডিলিট করে দিই। এটার কাজ হচ্ছে দুটো একসাথে সিলেকশন করলাম, করে হচ্ছে ডিভাইড প্রেস করলাম, ডিভাইড, ডিভাইড করলাম। ডিভাইডের কাজ হচ্ছে সব ডিভাইড করে দেওয়া। আনগ্রুপ করলাম, এই যে ডিভাইড, এই ডিভাইড। ঠিক আছে, এই তিনটা অপশনের কাজই আমার বেশি, এই জন্য তিনটাই আমি দেখালাম। ডিভাইড গেল। এখন আরও কিছু অপশন এখানে আছে, সেখান থেকে
এখানে একটু দেখি সোয়াচ আছে, সোয়াচ দিয়ে হচ্ছে কালার কালার এখান থেকে কালার পিক করলাম, সেটা হলো সোয়াচ। আর সোয়াচ ইউজ না করে আজকে থেকে আমরা চেষ্টা করব হচ্ছে এই কোড নাম্বার মানে কালার মিক্স করে করে কাজ করা। দেখব কালার মিক্স কতটুকু করতে পারি সেটা দেখব, কারণ এখানে মিক্স করে আমি যে কালারটুকু অ্যাকুরেট কালার তৈরি করতে পারবো, সেখানে হচ্ছে এখানে যখন ক্লিক করব, ক্লিক করলে অ্যাকুরেট কালার হবে না, অ্যাকুরেট কালার মিলানো পসিবল হবে না। দেখা গেলো এই কালার আমি চাচ্ছি না, আমি চাচ্ছি এই কালার, তখন আমাকে এখানে ড্র্যাগ করতে হচ্ছে। ড্র্যাগ করলেই যে মিলবে তা তো না, এজন্য আমাকে একটু কালার মিক্সচার শিখতে হবে। কালার মিক্স করে করে দেখব কোন কালার দিয়ে কী হয়, কোন কালারের সাথে কোন কালার মিক্স করলে কী হয়, মানে চেঞ্জ কীভাবে আসে, সেগুলো একটু করে করে নিজেরা প্র্যাকটিস করব। এবং কীভাবে ডিপ করব সেটা বলে দিছি। কি ব্ল্যাক যখন আমি বাড়াবো মানে কেতে যখন কোনো মান দিব তখনই সেটা ডার্ক হবে। এটা হলো সহজ সিম্পল একটা কী বলে হিসাব। যেমন হচ্ছে আমি সায়ান কালার নিলাম, এখানে যাচ্ছি যে এখানে একটা বক্স নেই, এটা হচ্ছে আমার সায়ান কালার, ঠিক আছে, সায়ান কালার নিলাম। এখন আমি এই যে কি ব্ল্যাক, অন্য কোনো কালার নিলাম না, শুধু কি ব্ল্যাক যদি আমি 30% দিই তাহলে হচ্ছে আমার এই কালারটা ডার্ক হচ্ছে। এটা হচ্ছে এই একটা অপশন, সিম্পল অপশন মাথায় রাখতে হবে যে কি ব্ল্যাকের কাজ হচ্ছে ডার্ক করা। তারপরে এরপর আছে ব্রাশ। এখানে ব্রাশ আছে, ব্রাশ কীভাবে ইউজ করে, ব্রাশ হচ্ছে এইভাবে ইউজ করে। আমি এটা ওভাল শেপ নিলাম, নিয়ে হচ্ছে এখানে জাস্ট ক্লিক করলাম, এই টাইপের একটা ব্রাশ আসলো, এই যে এখানে একটা ব্রাশ আসলো, আসছে এই যে বৃত্তটার একটা ব্রাশ টাইপ বৃত্ত করলাম। আমি চাইলে হচ্ছে এই টাইপের ফ্রেম করে এর ভিতরে ছবি মাস্কিং করে একটা আর্টিস্টিক লুক দিতে পারি, ওকে, দেওয়া গেল তো ভালো। তারপর একটা লাইন নিলাম, এই লাইনটা হচ্ছে আমি এখান থেকে ব্রাশ টুল দিয়ে এখান থেকে বড় করে দিলাম। তারপরে আমি চাইলে হচ্ছে এটা একটা কপি করলাম, কপি করে হচ্ছে রোটেট করে দেবো। এই যে এখানে রোটেট আসলে এটা ঘুরিয়ে দিলাম সরাসরি, এইভাবে ঘুরিয়ে দিলাম। তারপরে হচ্ছে একদম দুটা ক্লোজ করে এরপর হচ্ছে আমি এগুলো চাইলে কপি করতে পারি, এরকম কপি করে করে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারি। এরকম কপি করে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারি। এই যে ব্যাকগ্রাউন্ড তৈরি করলাম, এই যে ব্রাশের মতো একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করলাম। স্যার কালকে যেটা তৈরি করছিলেন স্যার, জি স্যার, এইভাবে জি এখন বুঝতে পারলাম এখন বুঝতে পারলাম। এইভাবে তৈরি করছি। ব্রাশ ম্যানুয়ালি তৈরি করা যায়, ব্রাশ আবার রেডিমেড ডাউনলোড করে নিয়ে আসা যায়। তো ডাউনলোডের অপশন আগে পরে দেখবো, আগে হচ্ছে আমরা ম্যানুয়ালি নিজে থেকে বানানোর চেষ্টা করব, পরে ডাউনলোড করব। আবার এখান থেকে হচ্ছে এখানে যেই কটা ব্রাশ আছে এর বাইরে আরও কিছু ব্রাশ আছে, এর বাইরেও ব্রাশ আছে। যেমন হচ্ছে আমি একটা লাইন ড্র করে রাখি, রাখলাম। এখন এই এই যে ব্রাশের এখানে যে 4টা লাইন আছে, এই 4টা লাইনে ক্লিক করব। এখানে ক্লিক করে হচ্ছে ওপেন ব্রাশ লাইব্রেরি, এখানে একটা ব্রাশের লাইব্রেরি আছে। এই লাইব্রেরি থেকে হচ্ছে আমি ভ্যারাইটিস ব্রাশের অপশন ওপেন করতে পারি। যেমন আর্টিস্টিক ব্রাশ যদি নেই, আর্টিস্টিক ক্যালিগ্রাফিক ব্রাশ নিলাম, আর্টিস্টিক ক্যালিগ্রাফিক ব্রাশ হচ্ছে এরকম ক্যালিগ্রাফিক ব্রাশ। বাট ডিফারেন্ট আরও যদি অন্য ব্রাশে যদি যাই, আর্টিস্টিক চক, তারপর চারকোল পেন্সিল, চক চারকোল পেন্সিল হচ্ছে এই টাইপের ব্রাশ। এখন এই টাইপের ব্রাশ যদি আমি অ্যাপ্লাই করি তাহলে এরকম হচ্ছে, এটা করলে এই হচ্ছে, এটা করলে এই হচ্ছে। এইভাবে আমি ব্রাশ মানে বিভিন্ন টাইপের ব্রাশ ইউজ করতে পারি। ব্রাশ ইউজ করে ব্রাশের স্ট্রোক বাড়াই, যে স্ট্রোক মোটা করলাম, মোটা করে এটা চাইলে আমি একটু বড় করতে পারি। বড় করে হচ্ছে আমি আর এরকম একসাথে অনেকগুলি ব্রাশ তৈরি করে তারপরে আমি একটা ডিফারেন্ট ব্রাশ ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারি, তাহলে এই যে একটা ব্রাশ করলাম, এখন এটার কীভাবে ব্যাকগ্রাউন্ড বানাবো সেটা একটু দেখাই দিই। যেহেতু এটা করতেছি, এটা দেখা যাচ্ছে যে এটা কীভাবে ব্যাকগ্রাউন্ড বানাবো। এই সবগুলি লেয়ার মানে সবগুলি অবজেক্ট একসাথে সিলেকশন করলাম, করার পর এগুলি কিন্তু সব একটা একটা সিঙ্গেল লাইন, তাই তো। যেমন কন্ট্রোল ওয়াই, আমি কন্ট্রোল ওয়াই প্রেস করব হচ্ছে এরর চেক করার জন্য, ঠিক আছে, কন্ট্রোল ওয়াই ফর এরর চেক করার জন্য হচ্ছে কন্ট্রোল ওয়াই প্রেস করব, কন্ট্রোল ওয়াই।
কি জন্য প্রেস করব, এখন প্রেস করি কন্ট্রোল ওয়াই। এখন আমি কি দেখতে পাচ্ছি এখানে, কি দেখা যাচ্ছে? সবগুলো লাইনের হচ্ছে সবগুলো এটা লাইন দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে, সবগুলো লাইন দেখা যাচ্ছে। এখন আমি এই লাইনও রাখলাম উপরে, আর এই সবগুলি লাইনটা হচ্ছে একসাথে সিলেকশন করলাম, করে হচ্ছে অবজেক্ট মেনুতে যাব। অবজেক্ট মেনুতে গিয়ে হচ্ছে এটাকে এক্সপান্ড করতে হবে। এটা লাইন থেকে হচ্ছে মানে লাইন থেকে আমি শেপ বানাবো একটা, এটা ছিল লাইন, এখন এটাকে শেপ বানাবো। কীভাবে বানাবো, সবগুলি লাইন সিলেকশন করলাম, করে এখান থেকে অবজেক্টে যাব। অবজেক্টে গিয়ে হচ্ছে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, এখানে ক্লিক করলাম। এক্সপান্ড অ্যাপিয়ারেন্স যখন ক্লিক করলাম, আবার খেয়াল করি যখন আমি এখন এখানে আছি, এই জায়গাটুকু খেয়াল করেন। এখানে এখন স্ট্রোক কালারের মধ্যে কালার দেওয়া আছে, রাইট? স্ট্রোক কালারে কালার দেওয়া আছে। এখন অবজেক্ট মেনুতে গেলাম, অবজেক্ট মেনুতে গিয়ে হচ্ছে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স যখন ক্লিক করলাম, তখন দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে, এখন ফিল কালার হয়ে গেছে। এখন যদি এরর চেক করি, এখন দেখি এখানে লাইন, আগেরটা কিন্তু লাইন আছে, এটা কিন্তু এখন আর লাইন নাই। এখন আর এটা লাইন নাই। এটাই হচ্ছে এখন আমার একটা অবজেক্ট, মানে একটা অবজেক্ট তৈরি হয়ে গেছে। এখন একটা ব্রাশ তৈরি হচ্ছে, মানে ফুললি একটা ব্রাশ শেপ তৈরি হচ্ছে। এখন এটা তো এখন আলাদা আলাদা আছে। এই যে আমি এটা যখন ক্লিক করে যখন হাইড করি, তখন এই যে আলাদা আছে, বা অথবা আমি যদি ডিফারেন্ট কোনো কালার দিই তাহলে বুঝতে পারবো এটা আলাদা আছে, এটা আলাদা। এখন আমি চাচ্ছি যে পুরোটা একটা মানে হচ্ছে ব্রাশ তৈরি করতে, একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে। এখন কি করব, এখন যেটা করব সেটা হচ্ছে কিছুক্ষণ আমরা কি দেখছিলাম, ইউনিট করে দেখছিলাম, তাই না? ইউনিট করে দেখছিলাম না পাথফাইন্ডার থেকে ইউনিট করে দিচ্ছি, একত্রিত করে দাও, মানে মার্জ করে ফেলা, ইউনিট করে দিলাম। ব্যাস, আমার এখন কি হলো, এখন এরর চেকে যাই। কিছুক্ষণ আগে ছিল অনেকগুলি অবজেক্ট, তার আগে ছিল অনেকগুলি লাইন, এখন কি দাঁড়াইলো, এখন এটা শেপ হয়ে গেল। এখন কোনো লাইন নাই, কোনো কিছু নাই। এখন আমি এখানে এটাকে ঘুরে দিলাম, একটু ঘুরে দিয়ে এই ছোট করে নিলাম। চাইলে আমি এই এতটুকু অংশ কেটে ফেলতে পারি, এতটুকু অংশ কেটে ফেলতে পারি, এতটুকু অংশ কেটে ফেলতে পারি। কাটাকাটির বিষয়টা একটু পরে দেখতেছি। এই কিছুক্ষণ আগে দেখলাম কি, ডিভাইড করে দেখছিলাম না, ডিভাইড, যে সব কিছু ডিভাইড করে ফেলে। এখন এখান থেকে একটা লাইন নিচ্ছি, লাইন, এখন লাইন শেপ নিয়ে হচ্ছে এই বরাবর হচ্ছে একটা লাইন দিলাম, আবার এই বরাবর একটা লাইন দিলাম। এখন দুটা লাইন সহ একসাথে সিলেকশন করলাম, করে আমার পাথফাইন্ডার করি, যে পাথফাইন্ডার এখান থেকে যে ডিভাইড, এই ডিভাইড বাটনে ক্লিক করলাম, তারপরে আনগ্রুপ করলাম। আনগ্রুপ করার পর এই লেয়ারটা এখন হাইড করে দিই, তাহলে সেই দুইটা লেয়ার আমার ডিভাইড করার পর বের হয়েছে। এখন এগুলি সব ডিলিট করে দিলাম, এটা হচ্ছে আনহাইড করলাম। তাহলে কি দাঁড়ালো, আমার ব্রাশ হয়েছে। এখন দুই পাশ প্লেন আছে, দুই পাশ প্লেন রেখে আমি কাজটা করলাম। আমি চাইলে যদি এখন চাই যে এদিকে একটু বাড়তি অংশ বের করব, তাহলে এটা সিলেকশন করলাম, করে এই যে কার্ভেচার টুলে আসলাম, কার্ভেচার টুলে আসে এখানে জাস্ট ধরে একটু ড্র্যাগ করব। আরে বাপ, ড্র্যাগ হয় না কেন, আটকে গেছে পুরা। ও, এখানে তো দেওয়া লাগবে, কার্ভেচার টুল কাজ করবে কীভাবে, পয়েন্টার দেওয়া লাগবে না, অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে হবে। মানে ও হচ্ছে সিঙ্গেলভাবে কাজ করবে না, এই যে সিঙ্গেলভাবে কাজ করে না, এখন কাজ করবে। ওরা একটা পয়েন্ট এখানে দেওয়া লাগবে, তখন সে কাজ করবে। যাই হোক, এটা আমি পরে দেখাবো, কাজের মধ্যে কাজ করতে গিয়ে এরকম একটা কাজ করে দেখাবো, তাহলেই হবে। তাহলে এই যে আমি একটা শেপ তৈরি করলাম, আমি যে বিজনেস কার্ডটা করলাম কালকে রাত্রে, সেটার মধ্যে আমার এরকম একটা শেপ ছিল, এই টাইপের একটা শেপ ছিল। এই এতক্ষণ যা দেখাইছি, কার কার হিজিবিজি মনে হচ্ছে? আমারও তো ইজি ইজি মনে হচ্ছে ভাইয়া।
মনে হচ্ছে? জি ওকে, তাহলে আবার দেখাই, দেখেন জাস্ট সিম্পল একটা বিষয়, ছোট একটা বিষয়, পার্ট বাই পার্ট মনে রাখলেই হবে, ঠিক আছে? প্রথমে হচ্ছে আমি একটা লাইন নিলাম, একটা লাইন, জাস্ট একটা লাইন নিলাম, লাইনটা আমি একটু মোটা করে দিলাম, 7 পয়েন্ট মোটা করলাম, এইভাবে করলাম। এখন এখানে হচ্ছে ব্রাশ টুল নামে একটা অপশন আছে, ব্রাশ টুল, ঠিক আছে? ব্রাশে গেলাম আমি, এখানে আমার যতগুলি ব্রাশ এখন আছে এগুলি কিছুক্ষণ আগে আমি ইউজ করছি, সেজন্য এখানে এতগুলি শো করতেছে, কিন্তু আমি ইলাস্ট্রেটর ক্লোজ করে যদি আবার অন করি তাহলে এগুলি আবার থাকবে না, চলে যাবে। আর যদি এই ফাইলটা সেভ করে রাখি তাহলে এগুলি সবই থাকবে, এরকম। যাই হোক, এখন হচ্ছে ব্রাশ অ্যাপ্লাই করব। জাস্ট এই লেয়ারটা সিলেকশন করলাম, করে রেখে এইখানে হচ্ছে ব্রাশের আরও কিছু ব্রাশ টাইপ আছে, তাহলে এই অপশনটাতে ক্লিক করলাম। এই অপশন হচ্ছে ব্রাশের সেটিং, ঠিক আছে? এখান থেকে ক্লিক করে ওপেন ব্রাশ লাইব্রেরি, এখানে গেলাম। এখন এখানে আছে ডেকোরেটিভ ব্রাশ, ঠিক আছে? ব্রিস্টল ব্রাশ। এখন কোন টাইপের ব্রাশ নেব? বর্ডার ব্রাশ। কোন টাইপের ব্রাশ নেব? ইমেজ ব্রাশ নাই তেমন কিছু। আর্টিস্টিক ব্রাশেই আবার যাচ্ছি। আর্টিস্টিক ব্রাশে গিয়ে এখানে পেইন্ট ব্রাশ, ঠিক আছে? পেইন্ট ব্রাশ নামে একটা ব্রাশ আছে, ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে পেইন্ট ব্রাশে হচ্ছে অনেক ধরনের ব্রাশ দেওয়া আছে, বাই ওরা ডিফল্ট দিয়ে দিছে যে আমাদের কাজে লাগবে, সেজন্য দিয়ে দিছে। তো আমি সাপোজ এই ব্রাশটা ইউজ করব, জাস্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার এখানে অ্যাপ্লাই হয়ে গেল এই ব্রাশটা। এখন আমি এটা ক্লোজ করে দিই। এই ব্রাশটা আমি একটু বড় করি, সাইজটা একটু বড় করলাম। করার পর এই ব্রাশটাকে আমি কপি করতে পারি, অথবা কপি করার আগে এক্সপান্ড করে নেই। কপি করার আগেই এক্সপান্ডটা করি। এখানে অবজেক্ট মেনুতে যাব, গিয়ে হচ্ছে এক্সপান্ড করব। এক্সপান্ড করব কেন সজীব ভাই ভালো করে খেয়াল করেন। এক্সপান্ড করব হচ্ছে, এটা হচ্ছে এখন স্ট্রোক আছে, স্ট্রোক, এই যে স্ট্রোকে কালার দেখেন, স্ট্রোক কালার আছে, এটা স্ট্রোক, আর এটা হচ্ছে আমার ফিল। আর ফটোশপে হচ্ছে এটা হচ্ছে ফোরগ্রাউন্ড, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড নাই, দুইটা কালারই ফটোশপে ভরাট, মানে ফিল করা, কিন্তু এখানে একটা ফাঁকা আছে, তার মানে এটা স্ট্রোক, মানে বর্ডার যে লাইন থাকে সেই লাইন। আর এটা হচ্ছে ফিল কালার, বর্ডারের মাঝখানে যে লাইন, যেমন হচ্ছে এটা হচ্ছে বর্ডারের লাইন। আর আমি যদি এখন এই যে ফিল আপ করে দিলাম, এই ফিল আপ মাঝখানে যে ফিল আপ আছে সেটা হলো ফিল কালার। একটু তো বুঝছেন? জি জি ওকে, এখন এটা একটা লাইন, এটা পুরোটা একটা লাইন। এখন হচ্ছে এই পুরোটা লাইনটাকে হচ্ছে আমি একটা অবজেক্ট তৈরি করবো। এখন এটা অবজেক্ট না, এটা একটা থিংস, ঠিক আছে? এটা একটা থিংস। লাইনের উপরে মানে অবজেক্ট, আমার যে অবজেক্টটা আছে এটা এখন লাইন নাই, লাইনের উপরে অবজেক্টটা আছে। লাইনের উপর অবজেক্ট না, এটা এখন যেটা আছে সেটা হলো লাইন আছে, সোজা বিষয়টা হ্যাঁ, লাইন আছে, কিন্তু লাইনটা হচ্ছে আমি ব্রাশ হিসাবে ইউজ করি, ব্রাশ টুল হিসাবে ইউজ করছি। লাইনের উপর আমি ব্রাশ টুল, যেমন হচ্ছে এখানে যদি ক্লিক করি, যেমন এটা এখন কি এটা লাইন না? জি এখন যদি পুরো লাইনটা সিলেকশন করে আমি যদি এখানে একটা ব্রাশে ক্লিক করি, তাহলে এই পুরোটা কি ব্রাশ লাইন হয়ে গেল না? জি বুঝতে পারছি। তাহলে এটা হচ্ছে ব্রাশ লাইন, বাট এটা হচ্ছে লাইন আছে। এখন এটাকে আমাকে অবজেক্ট বানাইতে হবে, অবজেক্ট। যদি আমি অন্য কোনো শেপে রূপান্তর করতে চাই তাহলে আমাকে অবজেক্ট করতে হবে। তাহলে অবজেক্ট মেনুতে গেলাম, অবজেক্ট মেনুতে গিয়ে হচ্ছে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, মানে এক্সপান্ড করতে হবে, এক্সপান্ড করলাম। এক্সপান্ড করার সাথে সাথে এখন আর এটা লাইন নাই, এটা ফিল কালার হয়ে গেছে, খেয়াল করছেন? জি জি এখন এটাকে আমি কপি করব, কিবোর্ড থেকে অল্টার প্রেস করে জাস্ট ড্র্যাগ করলাম, কপি হলো, ঠিক আছে? এবার এই দুটাকে ধরে আবার একটা কপি করব। কপি করার সময় নিচে দিয়ে আমার একটু এই যে ছিঁড়া দেখা যাচ্ছে, উপর দিয়ে আরেক রকম দেখা যাচ্ছে, ঠিক আছে? আমি এটা একটু বন্ধ করতে চাই, ডিফারেন্ট কিছু করতে চাই, তাহলে আমি একটু ঘুরে দিতে পারি। তাহলে এই একটা ব্রাশ তৈরি হলো, এবার তো বুঝছেন? জি বুঝতে পারছি। এবার হচ্ছে আমি আবার এই চারটারে ধরে একসাথে আবার ড্র্যাগ করে একটু মোটা করলাম। তারপর এই পুরোটারে ধরে আমি আবার একটু ড্র্যাগ করে আর একটু মোটা করলাম। মনে করেন এটা আমার একটা ব্রাশ হলো, কিন্তু এখানে তো সব ভাগ করা, ডিভাইড না, সব তো পার্ট। জি এখন এই সবগুলি হচ্ছে একটা লেয়ার বানাবো, মানে একটা অবজেক্ট বানাবো। আমরা যে ফটোশপে মার্জ করছিলাম মনে আছে? জি বুঝতে পারছি। হ্যাঁ, এখানেও মার্জ করব। তো এখানে আবার পাথ অপারেশন অপশনে গিয়ে হচ্ছে মার্জ শেপ কম্পোনেন্ট করতাম, যেন সবগুলি একত্রিত হয়ে যায়। তো এখানে সবগুলি একত্রিত করে ফেলবো। এখানে হচ্ছে, সেখানে ছিল মার্জ শেপ কম্পোনেন্ট, আর এখানে হচ্ছে ইউনিট, মানে টুলসের নামটা শুধু চেঞ্জ হয়ে গেছে, কিন্তু কাজ একই।
এখন এই ইউনিটটা করব কোথায়? ইউনিট করব হচ্ছে পাথ ফাইন্ডারে। এই যে পাথ ফাইন্ডার নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব, করে এখান থেকে হচ্ছে ইউনিট, এই ইউনিটে জাস্ট একটা ক্লিক করব। এখন এখানে অনেকগুলি ছিল, এখন তার অনেকগুলি নাই, মানে একটা হয়ে এখন গেছে। একটা হয়ে গেছে। এখন আমি যদি ডিফারেন্ট কালার দিই তাহলে যে একটা হচ্ছে। আচ্ছা, ক্লিয়ার? জি জি। এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখালাম কিছুক্ষণ আগে কি ডিভাইড করা। ডিভাইডের কাজ কি? পার্ট বাই পার্ট ভাগ করে ফেলে সে। এখন আমি কোন দিকে ডিভাইড করব? এদিক থেকে কাটবো না এদিক থেকে কাটবো? সাপোজ আমি এই উপরের সাইডটুকু আমি সমান করব, উপরের সাইডটা আমি পুরোটা সমান করে ফেলবো। তাহলে একটা লাইন নিচ্ছি, লাইন, ঠিক আছে, একটা লাইন নিয়ে শিফট ধরে একটা লাইন আঁকলাম, একটা লাইন দিলাম। লাইনের কোনো কালার দিই নাই, ঠিক আছে, লাইনে কোনো কালার দিই নাই। কালার দিতে পারতাম, দেই নাই কালার, জাস্ট কালার ছাড়া লাইনটা আর হচ্ছে এই ব্রাশ যেই শেপটা দুটো একসাথে সিলেকশন করলাম, করে পাথ ফাইন্ডারে গিয়ে এখান থেকে ডিভাইডে ক্লিক করলাম, তারপরে আনগ্রুপ করলাম। আনগ্রুপ করার পর এটা একটা আলাদা পার্ট, এটা একটা আলাদা পার্ট। এবার বুঝছেন সজীব ভাই? হ্যাঁ ভাই, এখন ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। আর বাকিরা? বর্ষা, বর্ষা নাই? সাজুগণি? কি স্যার? ক্লিয়ার, বুঝতে পারছি। বুঝতে পারছেন? আচ্ছা, এই হাসিব বুঝতে পারছেন? হাসিব বুঝতে পারছি স্যার। বুঝতে পারছি স্যার। ওকে, থ্যাংক ইউ। বুঝতে পারলে আগাইতে পারি, না বুঝতে পারলে তারপর পিছিয়ে যাই। তাহলে এই ছিল আমাদের ব্রাশ তৈরি করার একটা অপশন দেখলাম। এরপরে হচ্ছে এখানে আর কি আছে? সিম্বল একটা অপশন, সিম্বল নামে একটা অপশন আছে। সিম্বলও ইউজ করা যায়, যেমন হচ্ছে এই সিম্বলটা ড্র্যাগ করে আমি এখানে নিয়ে আসলাম, কিন্তু ওইখানেই থাকবে, ওইটা ড্র্যাগ করে যেটা আনছি সেটা কপি হয়ে আসছে, এখন এটা সিম্বল হিসাবে আছে, ঠিক আছে। আমি চাইলে যদি এখানে কালার চেঞ্জ করি, যদি কালার চেঞ্জ করে দেই, কালার কিন্তু চেঞ্জ হচ্ছে না, এইখানে চেঞ্জ হচ্ছে কিন্তু এখানে হচ্ছে না। কেন হচ্ছে না বলুন তো? অবজেক্ট অবস্থায় নাই জিনিসটা, অবজেক্ট এই অবস্থায় কারণে। নাই, এটা সিম্বল অবস্থায় আছে। তাহলে এটাকে অবজেক্ট বানাইতে হবে। অবজেক্ট বানাইতে হলে আমাকে এক্সপান্ড করতে হবে, ঠিক আছে। এই বিষয়টা মাথায় রাখবেন যে এক্সপান্ড করা মানে হচ্ছে অবজেক্ট বানানো, ঠিক আছে। যে মানে আমরা যে যে জিনিসগুলো পাচ্ছি ওখানে রেডিমেড দেওয়া আছে, ওটা ওটার আকৃতি দেওয়া আছে, কিন্তু আমরা এখানে নিয়ে এসে এক্সপ্যান্ড যতক্ষণ পর্যন্ত করবো না ততক্ষণ ধরে আমরা ইউজ করতে পারবো না রাইট, আমাদের মতো। হ্যাঁ। এখন আমি আবার অবজেক্ট মেনুতে গেলাম, গিয়ে হচ্ছে এক্সপান্ডে ক্লিক করলাম। এক্সপান্ডে ক্লিক করার পর এখানে একটা অপশন আসতেছে। কিছুক্ষণ আগে যখন লাইন এক্সপান্ড করছি তখন কিন্তু এই অপশনটা শো করে নাই, তবে কিছু কিছু ক্ষেত্রে শো করবে, কিছু কিছু ক্ষেত্রে শো করবে না। ব্রাশের ক্ষেত্রে শো করবে না, আবার অন্য একটা কি বলে, অন্য একটা সিম্বল বা অন্য একটা ইমেজ, সেই সব কাজে গেলে দেখবেন এই অপশনটা আসবে, এক্সপান্ডের এই অপশনটা আসবে। তো এখানে এক্সপান্ড বলছে কি করব, অবজেক্ট বানাবো আর ফিল কালার ঠিক করে দিব। হ্যাঁ, এক্সপান্ড এভাবেই করবো, ফিল আর হচ্ছে অবজেক্ট দুটো মিলেই করব। তাহলে এখান থেকে ওকে প্রেস করলাম। এখন দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে। এখন এখান থেকে যদি কালার চেঞ্জ করি, কালার চেঞ্জ করলাম, কালার চেঞ্জ করার পর এই কালার আসলো, তাহলে তো মাথায় বাড়ি, কেন আসলো এই কালার বলেন তো? কেউ ধারণা করতে পারেন? বাইরের তো সব ধরছে মনে হয়। না, কোনো বাইরের কিছু ধরা নেই, জাস্ট Mood change করা আছে, স্যার? আইডিয়া ক্রিয়েট করেন, মানে আইডিয়া আছে, এটা ফটোশপে ছিল এরকম স্যার মুড আরজিবি মুড সিএমওয়াইকে মুড না। আর হচ্ছে হ্যাঁ, আরজিবি মোড, সিএমওয়াই মোড, আর এটা কি গ্রে স্কেল মোড, ক্লাসিক্যাল মুড। রাইট। এটা এখন গ্রে স্কেল আছে, সেজন্য কালার এখানে যাই দিব সব কিছু এখানে গ্রে স্কেলই দেখাবে। তো গ্রে স্কেল কোত্থেকে ঠিক করব? এইখান থেকে ঠিক করব। এই যে কালার, এই যে কালার, এই কালারের এখানে এটা চারটা লাইন আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে এখান থেকে সিএমওয়াই কে করে নেব, ঠিক আছে। এখন আমি যেই কালার দেব সেই কালারটাই নিবে, বুঝছেন? ফটোশপে হচ্ছে পুরো ইমেজটারে কালার চেঞ্জ করতে হয়, এখানে পুরো অবজেক্টটা অন্য মুডে থাকতে পারে, হ্যাঁ, কিন্তু যেটা ফটো থাকতে পারে। অবজেক্টটা হচ্ছে এখানে পুরো অবজেক্টটাই বানিয়ে নিব। এখানে আর আমার ওই যে লেয়ারের চিন্তা করতে হচ্ছে না, তো লেয়ার নিয়ে ভাবতে হচ্ছে না, সেই জন্য আমি যা তা করতে পারতেছি আর কি। লেয়ার নিয়ে যদি ভাবতাম তাহলে আবার লেয়ারে চলে যাওয়া লাগতো, লেয়ার গুছানো লাগতো। হ্যাঁ, এখানেও লেয়ার গুছানোর অপশন আছে,
এখন আমি যা যা কাজ করলাম এই কিছুক্ষণ আগে, মানে এই পর্যন্ত যা যা কাজ করলাম, এখানে যা যা আছে এগুলি সব এখানে আছে, এই যে ভাগ ভাগ করা আছে, যা যা কাজ করছি এই যে সব কিছু ডকুমেন্টেশন আছে, হিস্ট্রি আছে, ঠিক আছে, সব কিছু হিস্ট্রিতে আছে। কিন্তু কথা হচ্ছে আরেকটা কথা হচ্ছে, ইলাস্ট্রেটরে কি লেয়ার মেনটেন করা লাগে না? হ্যাঁ, ইলাস্ট্রেটরে লেয়ার মেনটেন করা লাগে এবং লেয়ার মেনটেন করা যায়, কিন্তু জেনারেলি করা লাগে না, স্পেশালি করা লাগে। যদি কোনো ক্লায়েন্টের স্পেশালি কোনো থাকে, মানে রিকোয়ারমেন্ট থাকে যে আমাকে ইলাস্ট্রেটরে তোমার লেয়ারটা মানে কি বলে ফুললি 100% লেয়ার যেন থাকে, মানে 100% লেয়ার মানে হচ্ছে গ্রুপ করা থাকবে, প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা থাকবে, লাইক এজ এ ফটোশপের মতো। তো সেটা হচ্ছে, সেই কাজটা হচ্ছে আপনারা নিজেরা চেষ্টা করবেন, সেটা আমি দেখাবো না ঠিক আছে, সেটা আমি দেখাবো না, কারণ এত অ্যাডভান্স লেভেলে আমি যাইতে পারবো না। এত অ্যাডভান্স লেভেলে গেলে বুঝি নাই ইনফরমেশন সেটা হচ্ছে যে লেয়ার গুলো গ্রুপ করতে গেলে ওখানে ফটোশপে যেভাবে করতে হয় ওইভাবেই তো কন্ট্রোল জি দিলে গ্রুপ হবে। হ্যাঁ, কন্ট্রোল জি দিলেই গ্রুপ হবে। আচ্ছা স্যার, এই ইনফরমেশনটা পাইলে হয়ে যাবে, আর কিছু লাগবে না, যেহেতু ওখানে আমরা গ্রুপ করে শিখছি আমরা এখানেও পাবো। হ্যাঁ, এখানে পারবেন, তবে আগে এখানে আগে গ্রুপ বানিয়ে নিতে হয়। ওইখানে হচ্ছে লেয়ার সিলেকশন করে ধরে যখন কন্ট্রোল জি দেই তখন গ্রুপ হয়ে যায়, আর এখানে আগে গ্রুপ ক্রিয়েট করতে হয়। গ্রুপ ক্রিয়েট করে ওই গ্রুপ ওপেন রেখে তারপরে যা যা কাজ করবেন ওই গ্রুপে সেভ থাকবে, পরে ওই গ্রুপটা বন্ধ, তারপরে আবার নতুন আরেকটা গ্রুপ নেবেন, নতুন আরেকটা গ্রুপ নিয়ে আবার কাজ করবেন, তখন ওই গ্রুপে জমা হবে। ঠিক আছে, এই হচ্ছে পার্থক্য। ঠিক আছে, ক্লু দিয়ে দিলাম, বাকিটা ঠিক করে নিলেই হবে। বুঝতে পারছি স্যার, এখন ডিজাইন যখন করবো তখন ডিজাইনের গ্রুপ করে ডিজাইন করবো, এই যখন যে যেমন ইনফরমেশন গুলো এখানে করবো। এখানে একটা গ্রুপ, এখানে বলছে লেয়ার একটা গ্রুপ, লেয়ার 1, ঠিক আছে, এটা একটা গ্রুপ। এই যে এই গ্রুপের ভিতরে যা যা করলাম এতক্ষণ সবকিছু এই লেয়ারের ভিতরে আছে। এটা ক্লিয়ার স্যার। ওকে, এই যে এখানে আর্টবোর্ড আছে, আর্টবোর্ড হচ্ছে এটা, এই যে আর্টবোর্ডে কাজ করতেছি সেটা। ওকে, অনেকক্ষণ বক বক করছি তো মাথা গরম হয়ে গেছে।